করা হয় ফর কি জন্য, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য। যদি আমরা কাইজেন থিওরি বলি, কাইজেন থিওরিতে কি বলছে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বলছে, সেটা ওয়্যার হাউজিং এ অবশ্যই ইমপ্লিমেন্ট করা হয়। তো সেখানে ডেটা অ্যানালাইসিস করা হয় যে আসলে আমার বিভিন্ন ধরনের ডেটা নিয়ে অ্যানালাইসিস করা হয় যে আমার ওই যে ফ্রিকোয়েন্সি, প্রোডাক্ট ফ্রিকোয়েন্সি কতটুকু বের হচ্ছে, কোনটা মোর ফ্রিকুয়েন্ট, কোনটা লেস ফ্রিকুয়েন্ট। আবার দেখা গেছে যে আপনার প্ল্যান্টে খুব দ্রুত কোনটা যাচ্ছে, প্ল্যান্টের কাছাকাছি প্রোডাকশন প্রোডাকশন প্ল্যান্ট যেটা, যেখানে প্রোডাকশন হচ্ছে ওটার কাছাকাছি হচ্ছে আপনার ইয়ে রাখতে হবে। আবার দেখা যাচ্ছে যে আপনার প্যারিশেবল প্রোডাক্ট গুলো একটু যেখানে হচ্ছে একটু কুল মেনটেন করতে হয়, ঠান্ডা মেনটেন করতে হয়, সেখানে হচ্ছে একটা সার্টেন ইয়েতে রাখতে হয়। সো বিভিন্ন ধরনের অ্যানালাইসিস হয় ফর অপটিমাইজ অপারেশন। So warehouse operation টা কি? Receiving, put away, picking, packing, shipping. The receiving, inspecting and expecting incoming goods, updating inventory records, find, put away, storing received goods in the appropriate location within the warehouse. এটাও আপনারা বুঝতে পারছেন। Picking, retrieving items from storage to fulfill customers. Packing, ওইটাকে প্যাক করা হয়, and shipping, সেটা কাস্টমারের জন্য শিপ করা হচ্ছে। সেফটি অ্যান্ড সিকিউরিটি, সেফটি প্রোটোকল অবশ্যই মেনটেন করতে হবে। সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল, হেলথ অ্যান্ড সেফটি সবকিছু কিন্তু আপনার যে ইমার্জেন্সি প্রসিডিউর আছে, তারপরে আপনার ওখানকার ওয়ার্কারদের আপনার সেফটি প্রোটোকলের জন্য ট্রেন আপ করা হয়। তারপরে মানে যে কোনো ধরনের ইনসিডেন্ট হলে সেটা ডিসিশন কিভাবে আপনারা নেবেন, সব বিভিন্ন ধরনের ট্রেনিং আছে। সেফটি রিলেটেড বিভিন্ন ধরনের ট্রেনিং হয়। আগুন লাগলে কিভাবে আপনারা গ্যাদারিং হবেন, ওই মুহূর্তে কোথায় গিয়ে গ্যাদারিং হবেন, একটা ইমার্জেন্সি গ্যাদারিং এরিয়া থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা প্ল্যান্টে কিন্তু এই ধরনের স্ট্যান্ডার্ড প্ল্যান্ট যেগুলা ফলো করে এই ধরনের কিন্তু ইয়ে থাকে, যে ইভেন কি ট্রেনিং এর পরে কিন্তু একটা ড্রিলিং হয়, ড্রিল করা হয় যে হঠাৎ করে মানে ধরেন ইচ্ছে করে আপনার সাইরেন দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে যে উইদিন 5 মিনিটস এর মধ্যে ওই গ্যাদারিং এরিয়ার মধ্যে বা সার্টেন পিরিয়ড টাইমের মধ্যে ওই গ্যাদারিং এরিয়াতে আপনার অ্যাটেন্ড করতে হবে, এমনকি সেটা অ্যাটেন্ডেন্স কাউন্ট করা হয়। তো সেক্ষেত্রে হচ্ছে এরকম একটা টিম থাকে। হ্যাঁ, ইমার্জেন্সি এর জন্য আপনার টিম থাকে, ওই টিম অ্যাক্টিভ হয়ে থাকে। যারা যখন ওই ফ্যাক্টরিতে বা প্ল্যান্টে থাকে তারা ওইভাবে তখনই অ্যাক্টিভ হয়ে থাকে। এমনকি তাদেরকে এক্সট্রিম লেভেলের ট্রেনিং করা হয়, আর এন্ড ইউজারদেরকে একটা মিনিমাম সেফটির জন্য ট্রেন আপ করা হয়। সাস্টেনেবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি ইন ওয়্যারহাউজিং, এনার্জি এফিসিয়েন্সি, ইমপ্লিমেন্টিং এনার্জি এফিসিয়েন্ট লাইটিং, হিটিং অ্যান্ড কুলিং সিস্টেম। অবশ্যই আপনার এনার্জি এফিসিয়েন্টলি ইউজ করতে হবে। এটা হচ্ছে কস্ট মিনিমাইজেশনের একটা ফার্স্ট প্রায়োরিটি। তারপর পারফরমেন্স ম্যাট্রিক্স, ওয়্যার হাউজিং এর অবশ্যই পারফরমেন্স ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে অর্ডার অ্যাকুরেসি, তারা কতটুকু অর্ডার নিচ্ছে উইথাউট কোনো এরর, তারপর সেটা কতটুকু কিভাবে পারফর্ম করতেছে, অর্ডার সাইকেল টাইম কতটুকু কমপ্লিট করতেছে, কতটুকু টাইম নিচ্ছে, ইনভেন্টরি টার্নওভার, সেটা আপনারা জানেন অবশ্যই, ইনভেন্টরি টার্নওভার ডাইরেক্ট এট হুইচ ইনভেন্টরি ইজ ইউজড অ্যান্ড রিপ্লেনিশড, স্পেস ইউটিলাইজেশন, ওই যে ওয়্যার হাউসের লেআউটে কতটুকু আপনি ইফেক্টিভলি স্টেজটাকে, আপনার যে রিসোর্স আছে সেই রিসোর্সটাকে আপনি কতটুকু আপনি ইউটিলাইজ করতে পারতেছেন। হ্যাঁ, চ্যালেঞ্জ ইন ওয়্যারহাউজিং এ হচ্ছে ইনভেন্টরি অ্যাকুরেসি, এনসুরিং দ্যাট ইনভেন্টরি রেকর্ডস ম্যাচ দ্য অ্যাকচুয়াল স্টক লেভেলস। ঠিক আছে, এটা একটা চ্যালেঞ্জ হতে পারে যে আপনার ওই যে বিন কার্ডে সবসময় যে অ্যাকুরেট ইয়ে দেখাবে, বা আপনার ইনভেন্টরি অ্যাকুরেসি যে সবসময় অ্যাকুরেট হবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। এটার জন্য কিন্তু আপনার অনেক স্ট্যান্ডার্ড প্রসেস মেনটেন করতে হবে। লেবার ম্যানেজমেন্ট, রিক্রুটিং, ট্রেনিং অ্যান্ড রিটেনিং স্কিলড ওয়্যারহাউস স্টাফ। হ্যাঁ, আপনি রিক্রুট করতে পারবেন তাকে, আপনি কিন্তু ট্রেন করতে সময় লাগবে। সো ওরকম ট্রেনড রিক্রুট লেবার আপনি কিন্তু রিক্রুট করতে পারবেন না। এক একজনের এফিসিয়েন্সি কিন্তু ওয়্যার হাউসে যারা থাকে তাদের এক্সপিরিয়েন্স একরকম হয়, প্রোডাকশন প্ল্যান্টে যারা থাকে তাদের এক্সপিরিয়েন্স অন্যরকম হয়। সো আপনি ওয়্যার হাউস, স্পেসিফিক ওয়্যার হাউসের জন্য কিন্তু আপনি ওরকম এক্সপিরিয়েন্স পিপল দরকার টু সাস্টেইন, টু ম্যানেজ ইন এ রাইট ওয়ে। Technology integration. So implementing and maintaining advanced technology like WMS, RFID
অটোমেশন সিস্টেম অবশ্যই এটা একটা চ্যালেঞ্জ, বাট এটা যখন একবার ইমপ্লিমেন্ট হয়ে যায়, এমনকি সাধারণত অ্যাকসেপ্ট করে ফেলে সবাই, তখন কিন্তু এটা চ্যালেঞ্জ থাকে না, এটা কিন্তু লাইফ ইজি করে দেয়। ঠিক আছে, আপনার লাইফ অনেক ইজি হয়ে যায়। সো থিং ইজ, যখন ম্যানুয়াল থেকে অটোমেশনে যায় তখন কিন্তু একটা রেজিস্ট্যান্স আসে। হ্যাঁ, people are not always comfortable with any kind of change, স্পেশালি টেকনোলজিক্যাল যদি চেঞ্জ আসে। হ্যাঁ, অনেকে টেকনোলজির একটা ভীতি থাকে, ইনার্শিয়া থাকে টেকনোলজি নিয়ে, দেখা যাচ্ছে যে সে সহজে মুভ করতে চায় না টেকনোলজি। তো যখনই টেকনোলজি আপগ্রেড হয় অথবা ম্যানুয়াল থেকে টেকনোলজি যাচ্ছে, তখন কিন্তু একটা ইয়ে থাকে। সো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের চেঞ্জের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ট্রেনিং, কন্টিনিউয়াসলি ট্রেনিং, অন দ্য জব ট্রেনিং বা আলাদাভাবে ট্রেনিং এর ব্যবস্থা করে তাদেরকে কিন্তু এফিশিয়েন্ট করে, স্টাফদেরকে এফিশিয়েন্ট করতে হবে। কস্ট কন্ট্রোল অবশ্যই আপনাকে অপটিমাল লেভেলে, আপনার যতটুকু রিসোর্স আছে সেটাকে কিন্তু আপনার অপটিমাল লেভেলে ইউজ করে কিন্তু আপনার ম্যাক্সিমাম আউটপুট বের করে নিয়ে আসতে হবে। ফিউচার ট্রেন্ডস ইন ওয়্যারহাউসিং, সেটা হচ্ছে অটোমেশন, রোবোটিক্স, অবশ্যই ইন্টারনেট অফ থিংস, সেটা হচ্ছে এনহান্সিং ইনভেন্টরি ট্র্যাকিং এন্ড ওয়্যারহাউসিং ম্যানেজমেন্ট থ্রু আইওটি ডিভাইস এন্ড সেন্সরস। অবশ্যই বিভিন্ন ধরনের সেন্সর ইয়া থাকে, ছোট ছোট কিন্তু আপনার চিপ থাকে, সেটা হচ্ছে ওই আহ, 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 মানে আপনার প্যালেটের ইয়ের মধ্যে লাগানো থাকে, বা প্রোডাক্টের গায়েও অনেক সময় যে প্যালেট থাকে, স্ট্যাকেবিলিটি থাকে, বিভিন্ন ইয়াতে আপনার সেন্সরটা ট্র্যাকিং এর জন্য সেন্সরটা ইউজ করা হয়। এই ধরনের ডিভাইস বা ইউজ করা হয়, যেটা হচ্ছে এখনো বাংলাদেশে এই ধরনের, আমি জানি না কারো প্ল্যান্টে এই ধরনের ইয়ে আছে কিনা, বাট আস্তে আস্তে কিন্তু এগুলা ইমপ্লিমেন্ট হচ্ছে, এমনকি ইন নিয়ার ফিউচার এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে যাবে, যদিও না হয়ে থাকে। ইটস এ ভেরি গুড প্র্যাকটিস। The challenge is people layout, people কাট অফ হওয়ার একটা বিশাল যে ইয়ে থাকে, যে তখন ম্যানুয়ালের জন্য যে দেখা যায় একজন 15 জন, আপনার 15 জন 20 জন হয়তো বা ওয়্যারহাউস আপনার চালানোর জন্য লাগতে পারে। সেখানে দেখা যাচ্ছে ম্যানুয়াল অটোমেটেড হয়ে গেলে সেখানে আপনার মোর ডিপেন্ডস অন অটোমেশন রেদার দ্যান ম্যানুয়াল, সেখানে আপনার হিউম্যান ইয়েটা, আপনার সাপোর্টটা কম লাগবে। ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড এআই, অবশ্যই এআই একটা বড় ধরনের একটা ব্রেক থ্রো। সো এআই কে ইউজ করে অনেক বড় ধরনের একটা চেঞ্জ আসতেছে, এমনকি ইন ফিউচারে আসবে। ই কমার্স গ্রোথ, অবশ্যই আমি জানি না, বাংলাদেশে অনেক এখন ই কমার্স ইয়া আছে, ওয়্যার হাউজিং আছে, যেমন হচ্ছে বলবো যে সিন্দাবাদ। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড সিন্দাবাদের ভালো পজিশনে আছে। সো তারা হচ্ছে অনলাইনে অর্ডার নিয়ে, তারা হচ্ছে সেটা বাইরে থেকে এনে, আমি লোকালের কথা বলতেছি, এরকম অনেক আছে, বাড়ি থেকে এনে তারা ওয়্যারহাউস আছে, তারা ওয়্যারহাউস মেনটেন করে, এরপর অর্ডার গুলা নিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে অর্ডার নিয়ে তারা কিন্তু সেই অর্ডার ফুলফিল করতেছে। সো এরকম কিন্তু রহিমা আফরোজেরও আসলো, রহিমা আফরোজেরও কিন্তু অনলাইন এরকম বিজনেস ছিল, ওয়্যারহাউস মেনটেন করতো, অনলাইনে বিভিন্ন ধরনের সাপোর্ট দিত। ই কমার্সটা অনেক বড় ধরনের একটা অপরচুনিটি ফর বিজনেস গ্রোথ। লজিস্টিক্স, ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সপোর্টেশন ইন সাপ্লাই চেইন, লাস্ট বাট নট লিস্ট হচ্ছে শেষ পর্যন্ত ওয়্যার হাউসিং থেকে আপনার ডিস্ট্রিবিউশন। ওই যে বলেন না, আপনারা শুনে থাকবেন, লজিস্টিক্স ডিপার্টমেন্ট, লজিস্টিক্স সাপোর্ট। ঠিক আছে, সো লজিস্টিক, ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সপোর্টেশন আর ক্রিটিক্যাল কম্পোনেন্ট, অফকোর্স ইটস এ ভেরি ক্রিটিক্যাল কম্পোনেন্ট, বিকজ আপনি একটা ফিনিশড প্রোডাক্টস আপনি কিন্তু কাস্টমারের কাছে বা এন্ড ইউজারের কাছে, হুয়েভার হি অর শি ইজ, এন্ড ইউজার হতে পারে, ডিস্ট্রিবিউটর, সেটা রিটেইলার হতে পারে, সো ডিলার হতে পারে, যে কেউ হতে পারে, সেটা হচ্ছে আপনার আপনার প্রোডাক্টটা আপনি পৌঁছা দিচ্ছেন থ্রু লজিস্টিক ট্রান্সপোর্টেশন সাপোর্টের মাধ্যমে। সো এই ক্ষেত্রে আপনার অনেক বেশি ক্রিটিক্যাল ইস্যু থাকবে, এমন কমপ্লেক্সিটি থাকলেও এটাকে আপনি efficient ওয়েতে পারফর্ম করতে হবে। সো লজিস্টিক, ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সপোর্টেশন ক্রিটিক্যাল কম্পোনেন্ট অফ দ্য সাপ্লাই চেইন দ্যাট এনশিওরস দ্য efficient movement of goods from suppliers to customers. ঠিক আছে, each of these elements plays a distinct role in ensuring products are delivered on time in good condition.
course in good condition and at optimal cost. সবকিছুর মধ্যে কিন্তু কস্ট ইনভলভ থাকে, ঠিক আছে? সো কস্ট, যে কোনো কিছুর জন্য কস্ট একটা বিশাল বড় একটা ফ্যাক্টর, ঠিক আছে? সো লজিস্টিক্সটা কিভাবে বলছে? লজিস্টিক্স এনকম্পাসেস দ্য প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন এন্ড কন্ট্রোল অফ দ্য flow and storage of goods, service and information from the point of origin to the point of consumption. কি এই জিনিসটা বুঝতে পারছেন তো, যে লজিস্টিক্সটা হচ্ছে যে প্রোডাক্টের ফ্লো কোথা থেকে, পয়েন্ট অফ অরিজিন থেকে পয়েন্ট অফ কনজাম্পশন। সেই ধরুন পয়েন্ট অফ অরিজিন হচ্ছে জাপান, কনজাম্পশন হচ্ছে চিটাগং, কাস্টমার হচ্ছে চিটাগং এর। সো আপনি কি করতেছেন, ঢাকায় বসে জাপান থেকে লজিস্টিক্স এর থ্রুতে জাপান থেকে সেটা সোর্স করে এনে সে আপনি ফাইনালি আপনি কনজাম্পশনের জন্য চিটাগং এ পাঠাচ্ছেন। সো আপনার প্ল্যানিং করতেছে, ইমপ্লিমেন্ট করতে হইতেছে, দেন হচ্ছে লাস্ট বাট নট লিস্ট কন্ট্রোল করতেছেন ডিউ টু এনি কাইন্ড অফ ইনএফিশিয়েন্সি থাকলে সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোল করতে হবে, রাইট? ইনবাউন্ড লজিস্টিক্স মানে হচ্ছে সাপ্লাই রিলেশনশিপ। আচ্ছা, কি কি ফাংশনের মধ্যে এখানে ইনবাউন্ড লজিস্টিক্স কি বলতেছে? সাপ্লাই রিলেশনশিপ, সাপ্লায়ারের সাথে আপনার কি ধরনের কি বলে সম্পর্ক? প্রকিউরমেন্ট, অ্যাকোয়ারিং গুডস এন্ড সার্ভিস নিডেড ফর প্রকিউরমেন্ট একটা ফাংশন থাকে, রিসিভিং এন্ড স্টোরেজ এটা হচ্ছে ওয়্যার হাউস কথা বলছে, এফিসিয়েন্সি হ্যান্ডলিং এন্ড স্টোরিং ইনকামিং ম্যাটেরিয়ালস। আউটবাউন্ড হচ্ছে অর্ডার প্রসেসিং, অর্ডার আপনার কাস্টমার থেকে অর্ডার নিচ্ছে, ম্যানেজিং কাস্টমার অর্ডার ফ্রম রিসিপ্ট টু ডেলিভার। প্যাকিং হচ্ছে ensuring goods are properly packed and safe transport, shipping, coordinating the transport of goods to customer and distribute center. আচ্ছা, রিভার্স লজিস্টিকটা হচ্ছে কি আপনার রিটার্ন ইয়াতে, প্রত্যেকটা কোম্পানির কিন্তু রিটার্ন পলিসি থাকে, হ্যাঁ? মোস্ট অফ দ্য গুড প্র্যাকটিস যেসব কোম্পানিতে থাকে, হ্যাঁ, সেগুলোতে কিন্তু আপনার রিভার্স লজিস্টিক থাকবে। এমনকি সেখানে একটা আলাদা কাস্টমার সার্ভিস থাকে। তারপরে হচ্ছে আপনার আরো স্পেসিফিকলি যদি বলি, এটার জন্য আলাদা একটা আলাদা একটা টিমই থাকে, হচ্ছে রিটার্ন, কাস্টমার রিটার্নটাকে এফিশিয়েন্টলি হ্যান্ডেল করে সে কাস্টমারকে সেই প্রোডাক্টটা আবার হ্যান্ড ওভার করে দেওয়া। সো সেখানে হচ্ছে রিটার্ন ম্যানেজমেন্টটা কি, রিসাইক্লিং এন্ড ডিসপোজাল, আপনার একটা প্রোডাক্ট রিটার্ন আসছে সেটা আপনি কিভাবে ডিসপোজাল করবেন। যেমন হচ্ছে আমি নেসলের কথা যদি বলি, রহিমা ফ্রিজের কথা বাদ দিই, নেসলেতে যখন একটা ধরেন একটা প্রোডাক্ট রিটার্ন আসলো, সেই ধরেন বেবি ফুড, হ্যাঁ, সে কোনো কাস্টমার কমপ্লেন করলো যে তার বেবি ফুডটা ফুল না, সে দেখা যাচ্ছে যে নেন সে অর্ধেক ইয়া পাইছে, অথবা সেরেলাকটা যে 400 গ্রাম সেরেলাকের সে 400 গ্রাম সেরেলাকের মধ্যে সে বা 200 গ্রাম সেরেলাকের মধ্যে সে মাত্র 100 গ্রাম পাইছে, ঠিক আছে? তো সে কমপ্লেন করলো, কমপ্লেন করার পর তাকে বলে যে আপনি প্রোডাক্টটা পাঠিয়ে দেন অমুক ইয়েতে দিয়ে দেন, তারা এটা আমাদেরকে পৌঁছায় দিবে। সো এটা যখন পৌঁছায় দেয়, এটা পৌঁছে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলা টেস্ট করা করা হচ্ছে যে আসলে গ্রাম কতটুকু, বা যে কমপ্লেনটা করা হচ্ছে সেটা কিন্তু সে চেক করতেছে। এমনকি যে একটা কমপ্লেন করতেছে এটা কি এনশিওর করতেছে ওই কোন ব্যাচে এটা প্রোডাকশন হয়েছে, ওই ব্যাচ ধরে কিন্তু সে দেখতেছে আরো অন্যান্য কোনো কমপ্লেন আছে কিনা ওই ব্যাচ রিলেটেড। সো দেন হচ্ছে এটা কিন্তু খুব অল্প শর্ট টাইমের মধ্যে আপনার এটা চেক করতেছে, চেক করে কিন্তু ফিডব্যাক দিয়ে কাস্টমার সেটা প্রোডাক্ট কিন্তু করে দিচ্ছে। সো আবার এই পারফর্ম করে এই প্রোডাক্টটাকে কিন্তু দেখা যাচ্ছে যে আবার যদি কোনো ধরনের এমন কোয়ালিটি শুনিয়ে গিয়ে থাকে, সেটা কিন্তু ডিসপোজাল করে দিচ্ছে প্রপার ওয়েতে, ইনসিনারেশনে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো লজিস্টিক্স এর পরে হচ্ছে ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন ইনভলভস দ্য প্রসেস দ্যাট মুভস ফিনিশড প্রোডাক্টস ফ্রম ম্যানুফ্যাকচারার্স টু দ্য এন্ড ইউজার্স। সেটা ম্যানুফ্যাকচারার্স হতে পারে, আবার ট্রেডার্স হতে পারে, ঠিক আছে? ইফেক্টিভ ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজিস এন্ড প্রোডাক্টস আর অ্যাভেলেবল হোয়ার এন্ড হোয়েন দে আর নিডেড, ঠিক আছে? অবশ্যই একটি ডিস্ট্রিবিউশন কি করবে, যে রাইট টাইমে রাইট প্রোডাক্টটা রাইট কাস্টমারের কাছে পৌঁছে যাচ্ছে। সো ডিস্ট্রিবিউশন চ্যানেল হতে পারে সেটা ডিরেক্ট ডিস্ট্রিবিউশন, সরাসরি যারা ম্যানুফ্যাকচার তারা সরাসরি হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল তারা নিজের ইয়েতে ইউজ করতেছে, নিজেরাই ইউজ করছে। যেমন রহিমা ফুজের একটা সময়ে ডিস্ট্রিবিউশন করতে, রহিমা ফুজের যত প্রোডাক্ট ছিল ডিস্ট্রিবিউশন করতে হচ্ছে
রহিমা ফুডস ডিস্ট্রিবিউশন লিমিটেড একটা কনসার্ন আছে, ওই এটা অ্যাকশন করতে এখন করে না। এখন হচ্ছে যে যার কনসার্ন সে সরাসরি তার নিজস্ব ডিস্ট্রিবিউশন চ্যানেল মেনটেন করে। সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল হচ্ছে ডিলারের থ্রুতে আর কি ইয়ে করে। সো আর ইনডাইরেক্ট distribution হচ্ছে using intermediaries such as wholesaler, distributor and retailer, dealer, ঠিক আছে? ডিরেক্ট ডিস্ট্রিবিউশন আপনি সরাসরি কাস্টমারের কাছে কিন্তু পৌঁছাচ্ছেন। আর ইনডাইরেক্ট ডিস্ট্রিবিউশন আপনি ডিলারদেরকে দিচ্ছেন, রিটেইলারকে দিচ্ছেন, হোলসেলারকে দিচ্ছেন। সে তারপরে ফাইনাল কাস্টমারের কাছে দিচ্ছে। আচ্ছা, ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন তো সারা দেশে দেখা যাচ্ছে যে ১০টা ১২টা ডিস্ট্রিবিউশন সেন্টার থাকতে পারে। সেটা সেন্ট্রাল ডিসেন্ট্রালাইজড হতে পারে। সেন্ট্রালাইজড মানে হচ্ছে একটা সেন্টার থেকে পুরা সব লোক কন্ট্রোল করা হয়। ইউজিং এ সিঙ্গেল লোকেশন টু ডিস্ট্রিবিউট প্রোডাক্টস। ঠিক আছে? দেখা যায় যে আপনার সারা দেশে ১০ টা ডিস্ট্রিবিউশন সেন্টার আছে। ঠিক আছে? সো আপনি এই ১০ টাকে ঢাকার যে সেন্ট্রালাইজড আ আ ডিস্ট্রিবিউশন আছে সেখান থেকে ওই বাকি ৯ টাকে আপনি আ কন্ট্রোল করতেছেন। আর ডিসেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে মাল্টিপল লোকেশনে থাকবে কিন্তু কন্ট্রোল করবে যে যার নিজস্ব ইউনিট। ১০ টা ইউনিট তার ১০ টা ম্যানারে চলবে। দেখা গেছে যে আ এম আ যে ইম্পোর্ট করে নিয়ে আসছেন প্রোডাক্ট, সেটা ঢাকায় নিয়ে এসে সরাসরি চিটাগং চলে যাচ্ছে বা সিলেট চলে যাচ্ছে তার নিজস্ব ডিস্ট্রিবিউশন সেন্টারে। অর্ডার ফুলফিলমেন্ট। হ্যাঁ? ডিস্ট্রিবিউশন আরেকটাই হচ্ছে যে ডিস্ট্রিবিউশন আরেকটাই হচ্ছে অর্ডার ফুলফিল করা। সেটা কিভাবে? পিক করবে যে কাস্টমারের যে অর্ডারটা আসছে সেটা হচ্ছে পিক করবে এবং প্যাকিং করে ফাইনালি শিপমেন্ট করবে। শিপমেন্ট অ্যান্ড ডেলিভারি সেটা আ আ কোঅর্ডিনেটিং দ্যা ফাইনাল ডেলিভারি প্রোডাক্টস টু কাস্টমারস। সেটা কাস্টমারের কাছে আপনি সরাসরি ডেলিভারি করতেছেন অথবা আ সে সে কি বলে? ডিলারের কাছে আপনি বা রিটেইলার এর কাছে আ তারপর হোলসেলের কাছে আপনি শিপমেন্ট করতেছি। ইনভেন্টরি ম্যানেজমেন্ট এক্ষেত্রে কিন্তু আপনাকে ইনভেন্টরি অবশ্যই ম্যানেজ করতে হবে। সেটা আপনার স্টক অপটিমাল লেভেলে আছে কিনা, রিঅর্ডার পয়েন্ট মেইনটেইন করতে হবে, সেফটি স্টক মেইনটেইন করতে হবে। রিপ্লেনিশ মানে হচ্ছে রিস্টক আরকি। লাস্ট বাট নট লিস্ট হচ্ছে ট্রান্সপোর্টেশন, হ্যাঁ? এখন হচ্ছে আপনি কি ধরনের ট্রান্সপোর্টেশন সরি মোড অফ ট্রান্সপোর্টেশন কি? আচ্ছা, ট্রান্সপোর্টেশন ইস দ্য ফিজিক্যাল মুভমেন্ট অফ গুডস বিটুইন লোকেশনস। It's a critical component of both logistics and distribution. Impacting cost, speed and reliability key consideration include এটার মধ্যে ইনক্লুড করে কি মোড অফ ট্রান্সপোর্টেশন। আপনি কোন মোডটা ইউজ করতেছেন? সেটা কি রোড, রেল, এয়ার, সি অর এয়ার ইন্টারন্যাশনাল সরি ইন্টারমোডাল। ইন্টারমোডালটা হচ্ছে কম্বাইন করতেছে বিভিন্ন ইয়েতে, যেটা হচ্ছে আপনি রোড রাজশাহী, ওখান থেকে আপনি বাই রোডে টোরগাঁয়ে পাঠায় দিচ্ছেন। ঠিক আছে? যেখানে এয়ারে পাঠানোর আপনার সাপোর্ট আছে সেখানে এয়ারে পাঠায় দিচ্ছেন। বাট কিপ ইন মাইন্ড আপনার আ এয়ারে যত বেশি কস্ট হবে তার চেয়ে কম হবে রোডে। রোডে যত বেশি কস্ট হবে তার চেয়ে রেলে কস্ট কম কম হবে। আর রেল থেকে যতটুকু কস্ট হবে তার চেয়ে সি-তে আরো বেশি কম কস্ট কম হবে। সো আপনাকে আপনার আ আ অপটিমাম লেভেলের জন্য দেখা যাচ্ছে যে আ আ এয়ারে হচ্ছে খুব দ্রুত আ স্পিডটা খুব আ আ বেশি রাদার দ্যান রোড আ আ রোড চেয়ে রেল স্পিডটা বেশি, রেলের চেয়ে আপনার সির স্পিডটা বেশি। সো আপনাকে আ আ ডিটারমাইন করতে হবে আপনি কোন মোডটা ইউজ করবেন। অপটিমাল লেভেলটা আপনাকে চিন্তা করতে হবে। ট্রান্সপোর্টেশন প্ল্যানিং। হ্যাঁ, সো রুট এখানে কিন্তু রুটটাও আ অনেক বড় একটা ব্যাপার। ওই যে বললাম এখান থেকে একটা কাস্টমার অর্ডার করছে ঠাকুরগাঁইতে তার কিন্তু ২ দিনের মধ্যে প্রোডাক্ট লাগবে। আ সরি ২৪ ঘন্টার মধ্যে লাগবে। এখন আপনি এখান থেকে ঠাকুরগাঁয়ে দেখা যাচ্ছে ২৪ ঘন্টার মধ্যে আপনি প্রোডাক্ট আ আ পাঠাইতে পারবেন না। সো আপনি কি করবেন? এখান থেকে রাজশাহীতে এয়ারে পাঠায় দিলেন। ২ ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্ট ওখানে রিলিজ হয়ে গেল। ওখান থেকে আপনি রাজশাহী থেকে দেখা যাচ্ছে যে ৪-৫ ঘন্টার মধ্যে আপনি পাঠাইছেন। সো আপনি খুব দ্রুত কিন্তু পাঠায় দিচ্ছেন। সো আপনাকে কিন্তু রুট অপটিমাইজ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কস্টটাও কিন্তু ইয়ে করতে হবে। তো দেখা যাচ্ছে যে কাস্টমারটা অর্ডার দিছে তার ইমিডিয়েটলি প্রোডাক্ট লাগবে। সো আপনি তাকে সরাসরি বলে দিলেন যে, "দেন তাহলে তুমি আ আ আমার এই ইয়ার জন্য এয়ারে আনতে হবে এখানে। আমার কস্ট এটুকু তুমি বিয়ার যদি করতে পারো দেন হচ্ছে আ আ আমি তোমাকে সাপোর্টটা দিতে পারি।" সো এটা হচ্ছে আমার রিয়াল লাইফ এক্সাম্পল থেকে বলতেছি। যেমন হচ্ছে রহিমা আফরোজে আ আ আমরা যে ব্যাটারি ইম্পোর্ট করতাম কিছু ব্যাটারি
সেক্ষেত্রে কাস্টমার বলতো যে তুমি আমাকে না সরি 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 মিস্টেক, যে আমরা কর্পোরেটে যে ব্যাটারি গুলা সাপোর্ট দিতাম, সেখানে হচ্ছে পাওয়ার স্টেশনে। সো সেইখানে সে কাস্টমার বলছে কি যে ইমিডিয়েটলি লাগবে উইদিন 15 ডেজ। তো সে বললো যে ঠিক আছে আমি 15 ডেজ এর মধ্যে তোমাকে পারবো, বাট আমার হাতে ম্যাটেরিয়াল নাই, কিছু ম্যাটেরিয়াল যাতে আমার ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে, সেটা আমার এয়ারে আনতে হবে। ইফ ইউ আর agree with me to bear the cost of air, দেন আই ক্যান সাপোর্ট ইউ। সো তখন ওই কাস্টমার বলছে ঠিক আছে তোমার এয়ারে কি খরচ হবে সেটা আমাকে জানাও, আই উইল সাপোর্ট ইউ। তো এই ক্ষেত্রে এই ধরনের ম্যানেজ আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। আপনাকে কস্টটা কিন্তু প্রায়োরিটি, সবকিছু আপনি কিন্তু অপটিমাম করবেন, বাট আপনার মাথায় কিন্তু কস্টটা ম্যানেজ করে কিন্তু ইয়ে করতে হবে। Freight management, career selection, choose the best careers based on cost, reliability and service level। অবশ্যই কি ধরনের ক্যারিয়ার আপনি ইউজ করবেন সেটা হচ্ছে অনেক বড় ধরনের। ফ্রেইট কনসিডারেশন, কনসলিডেশন হচ্ছে কম্বাইনিং বিভিন্ন স্টেজে আপনি ফ্রেইটটাকে আপনি কম্বাইনিং মাল্টিপল শিপমেন্ট ইনটু এ সিঙ্গেল লোড টু রিডিউস রাইট। এটা হচ্ছে আপনার ওই যে আপনার অপটিমাম লেভেল ইয়ে করার জন্য, আপনি কস্টটাকে ম্যানেজ করার জন্য দেখা যাচ্ছে কি যে আহ, আপনার ট্রাক এখান থেকে রাজশাহীতে যাচ্ছে, ট্রাকে ভরে আপনি মাল নিচ্ছেন, সেই ট্রাকের ক্যাপাসিটি আছে হচ্ছে আপনার ধরেন 1000 ইউনিটস ক্যারি করার। তো আপনি মাত্র 500 ইউনিট ক্যারি না করে আপনি সেখানে 500 ইউনিট ক্যারি করলে যে আপনার খরচ হবে, আপনার 1000 ইউনিটে সেম খরচ হবে। সেক্ষেত্রে আপনাকে ম্যানেজ করতে হবে যেন 1000 ইউনিটস আমি পাঠাতে পারি, 1000 না হলে অ্যাটলিস্ট 800 900, যদি আমি 500 বেশি ইউনিট যদি আমি পাঠাতে পারি তাহলে আমার ফিক্সড কস্ট কিছু কমে যাবে, সেক্ষেত্রে কস্ট আমার রিডিউস হবে। সো এই ধরনের আপনি ম্যানেজ করতে হবে এইভাবে। সাস্টেইনেবিলিটি ইন ট্রান্সপোর্টেশন, এখানে মেইনলি হচ্ছে আপনার ইকো ফ্রেন্ডলি প্র্যাকটিসের কথা বলতেছে, যেখানে হচ্ছে আপনাকে অবশ্যই এনভায়রনমেন্টাল চিন্তা করতে হবে। অল্টারনেটিভ ফুয়েলস হচ্ছে এক্সপ্লোরিং দ্য ইউজ অফ অল্টারনেটিভ ফুয়েলস লাইক ইলেকট্রিক এন্ড হাইড্রোজেন পাওয়ার্ড ভেহিকলস। আচ্ছা, আমরা এই পর্যন্ত ইয়ে করলাম, আজান দিচ্ছে, আজানের পরে ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করবো, রাইট? আমরা ব্রেক দিচ্ছি হচ্ছে 6টা 50, তো আমরা 7টায় 7টা 5-এ জয়েন করব। আজকে কিন্তু আমাদের লাস্ট ক্লাস ফর লেকচার, ঠিক আছে? সো আমরা আজকে এটার পরে আমাদের আরো কিছু ইস্যু আছে, সেগুলো ডিসকাস করব। অল্প কিছু ইস্যু আছে, ডিসকাস করে দেন হচ্ছে আমরা ইনশাল্লাহ নেক্সট 1টা 2টা ক্লাস আমি আপনাদের করব, কোশ্চেন রিভিউ করব। হ্যাঁ, কিভাবে পরীক্ষার হলে আনসার করতে হবে, কিভাবে স্টাডি করতে হবে, এগুলা নিয়ে আমি নতুন নতুন ইনফরমেশন দেব, নতুন নতুন থিওরি দেব ফর সাস্টেইনিং at ICMAB, and also how to pass in exam. I cannot make it sure that you're going to pass, but কিছু স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে বলে দেব যেটা আমার পার্সোনাল কাজে লাগছে। সো ইটস বেটার টু জয়েন দোজ ক্লাস। ইট উইল আমি নট মোর দেন 2 or 3 ক্লাস আমি ইচ্ছা করে বেশি করে নিব, যেহেতু আপনার এই সিলেবাসটা আপনাকে এর মধ্যে শেষ করতে হবে। সো আমি যেটা চাচ্ছি সেটা আপনার সিলেবাসে দেখা যাচ্ছে ইম্প্যাক্ট পড়বে, ওই জন্য আমি ওটা আউট অফ সিলেবাস, যারা দোজ হু আর ইন্টারেস্টেড অ্যান্ড উইলিংলি টু পার্সিভার, মোস্ট ওয়েলকাম। আমি অ্যাডমিনকে বলবো এটা অ্যারেঞ্জ করতে, যেখানে এখানে যারা আছে আহ, জুয়েল আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। আর জুয়েল যদি বলে যে না এটা স্যার আমার রেসপন্সিবিলিটিতে পড়ে না, দেন আমি আপনাদের সাথে কারোর সাথে কন্ট্যাক্ট করবো যেন সেটা ইয়ে করে, আই উইল ম্যানেজ দ্যাট, ঠিক আছে? সো ডোন্ট, সেম লিঙ্ক আমরা ইউজ করবো। সো টিল 7টা 5। থ্যাংক ইউ ভেরি মাচ।
জি, ওকে। Let's start with transportation management. সেটা হচ্ছে রুট অপটিমাইজেশন, ক্যারিয়ার সিলেকশন, ফ্রেট ম্যানেজমেন্ট, এগুলো দেখছি আমরা। টেকনোলজি ইন লজিস্টিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সপোর্টেশন, এটা একটা বড় ধরনের টেকনোলজি এখন অনেক কিছুই টেকনোলজি নির্ভর হয়ে গিয়েছে। সো লজিস্টিক্স বলেন, আপনার প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন থেকে করে সবকিছু কিন্তু আপনার এখন টেকনোলজি নির্ভর হয়ে গেছে। ডিস্ট্রিবিউশন বলেন, ট্রান্সপোর্টেশন বলেন, সবকিছু কিন্তু আপনার টেকনোলজি নির্ভর। সো এখানে ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট সিস্টেম যেটা হচ্ছে সফটওয়্যার দ্যাট হেল্পস প্ল্যান, এক্সিকিউট অ্যান্ড অপটিমাইজ দ্য মুভমেন্ট অফ গুডস। TMS can track shipments, manage carrier relationship and optimize routes. ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটাও টেকনোলজি নির্ভর সফটওয়্যার থাকে, যেটা হচ্ছে আপনার ওয়্যারহাউস অপারেশনটা ইনক্লুডিং ইনভেন্টরি ট্র্যাকিং, অর্ডার পিকিং এন্ড শিপিং সবকিছুই technology based. Supply chain management software integrates various supply chain process, provide real time visibility, coordination across logistics, distribution, ঠিক আছে সবকিছুই। তারপরে জিপিএস এন্ড টেলিমেট্রিক্স ইউজ ট্র্যাকিং, জিপিএস টা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, মানে হচ্ছে আপনার গুডস পজিশনিং সিস্টেম। সেটা হচ্ছে আপনার কোথায় এটা ট্র্যাক করার জন্য শিপমেন্ট কোথায়, ইমপ্রুভ রুট প্ল্যানিং এন্ড মনিটর ড্রাইভার বিহেভিয়ার। ঠিক আছে, আইওটি হচ্ছে ওই যে আপনার ইনভেন্টরি, কি যেন আইওটিটা, হোয়াট ইজ আইওটি, যে একটু আগে দেখলাম আমরা, ইনভেন্টরি অর্ডার ট্র্যাকিং সম্ভবত, এটা হচ্ছে আইওটি এন্ড সেন্সরস এনহান্সিং ভিজিবিলিটি এন্ড control over the supply chain by providing real-time data on the location condition of goods। আচ্ছা, এই লজিস্টিক ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সপোর্টেশনের মধ্যে পাঁচ নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি। ঠিক আছে, সাস্টেনেবিলিটি কতটুকু, সাস্টেনেবিলিটি কিন্তু একটা বিশাল বড় ধরনের ইস্যু। সেক্ষেত্রে যে আপনি কতটুকু সাস্টেইন করবেন, কিভাবে সাস্টেইন করবেন, হাউ ইউ নিড টু, হাউ ইউ সার্ভাইভ, হোয়াট ইউ নিড, অ্যান্ড দ্য ওয়ে ইউ সার্ভাইভ ইজ ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট। সো সেক্ষেত্রে গ্রিন লজিস্টিক্স সেটা বলছে ইমপ্লিমেন্টিং প্র্যাকটিস টু রিডিউস environmental impact such as optimizing routes, use fuel efficient vehicles and adapting renewable energy sources। আপনি গ্রিন লজিস্টিক্সটা ইউজ করছেন। তারপর হচ্ছে সাস্টেনেবল প্যাকেজিং, শেখাচ্ছে ইউজিং ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালস এন্ড রিডিউসিং প্যাকিং ওয়েস্ট। ঠিক আছে, আপনি ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল আপনি ইউজ করতেছেন। কার্বন ফুটপ্রিন্ট প্রোডাকশন, সেটা কার্বন ইমিশনটা কম হচ্ছে, সেদিকে কম যেন হয় সেটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। আচ্ছা, চ্যালেঞ্জিং এন্ড সলিউশন, চ্যালেঞ্জ তো অনেক কিছু থাকতে পারে, তার মধ্যে কস্ট ম্যানেজমেন্ট একটা, যে আপনার অপটিমাম লেভেলে আপনি রিসোর্স প্ল্যানিং করবেন, এমনকি ইউটিলাইজেশন করবেন, যেন কস্ট আপনার মিনিমাইজ হয়, কস্ট আপনার ম্যানেজ করতে পারেন। কাস্টমার এক্সপেকটেশন, অফকোর্স আপনি দেখা যাচ্ছে যে কাস্টমার যে এক্সপেক্ট করতেছে সেভাবে আপনি পারফর্ম করতেও পারবেন না, এটা আপনার জন্য বিশাল বড় ধরনের একটা চ্যালেঞ্জ হতে পারে। যে কোনো একটা জায়গায় আপনার লুপহোল থাকতে পারে, ডিফিসিয়েন্সি থাকতে পারে। ঠিক আছে, গ্লোবালাইজেশন, হ্যাঁ, যতই আপনার বাউন্ডারির বাইরে যাচ্ছে ততই আপনার থ্রেট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের থ্রেট থাকতে পারে, সেটা হচ্ছে ওই যে ক্যারিয়ার, কাস্টম, সরি, কালচার, ল্যাঙ্গুয়েজ, ট্রেড ব্যারিয়ার্স, বিভিন্ন ধরনের থ্রেট থাকতে পারে। তারপরে টেকনোলজি ইন্ট্রিগেশন, টেকনোলজি বড় ধরনের একটা থ্রেট। ইফ ইউ আর নট কনভার্টেড ইউরসেলফ ইনটু আ টেকনোলজিক্যাল integration, then your business will fail definitely। এক্সাম্পল হচ্ছে নোকিয়া, কেপিআই আছে, ওয়ান টাইম ডেলিভারি, অর্ডার অ্যাকুরেসি, ট্রান্সপোর্টেশন কস্ট পার ইউনিট। হ্যাঁ, আপনার আমি জানি না আপনারা মেনটেন করেন কিনা, আমি মেনটেন করি আমার কোম্পানিতে, যে ট্রান্সপোর্টেশন কস্ট পার ইউনিট, দ্যাট মিনস হচ্ছে আপনার টোটাল যতটুকু ডিস্ট্রিবিউশন কস্ট হচ্ছে, সেটা আপনার কতটুকু ইউনিট আপনি সাপ্লাই দিয়েছেন, সেটা দিয়ে ডিভাইড করে যে ট্রান্সপোর্টেশন কস্ট পার ইউনিট বের হচ্ছে, সেটাকে আপনি ট্র্যাকিং রাখবেন প্রতি মাসে একটা কতটুকু হচ্ছে, কেন বাড়তেছে, কেন কমতেছে। ঠিক আছে, freight claim ratio, the ratio of freight claims to the local to the total number of shipments including the
কোয়ালিটি অফ হ্যান্ডলিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন। আচ্ছা, সোর্সিং অ্যান্ড প্রকিউরমেন্ট, এগুলা নিয়ে অনেক আমরা প্রকিউরমেন্ট নিয়ে আলোচনা করছি। সোর্সিং অ্যান্ড প্রকিউরমেন্ট তো ইম্পর্টেন্ট। আপনার কোন সাপ্লায়ার কাছ থেকে কত রেশিও আপনি ম্যাটেরিয়াল সোর্স করবেন, সেটা আপনি প্রাইস কি, কোয়ালিটি কি, হ্যাঁ, কোয়ান্টিটি কতটুকু ইয়ে করবেন, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। ঠিক আছে। সোর্সিং ইনভলভস আইডেন্টিফাইং, evaluating, selecting suppliers to provide necessary goods and service। ঠিক আছে। স্ট্র্যাটেজিক সোর্সিং বলতেছে সাপ্লায়ার আইডেন্টিফাই করতে হবে, সাপ্লায়ার ইভালুয়েট করতে হবে, সাপ্লায়ার সিলেক্ট করতে হবে। দেন ওই যে কালকে যে আমরা ইয়ে করলাম সিএস, কম্পারেটিভ স্টেটমেন্ট, কোটা কোটা কালেক্ট করতে হবে। তারপরে সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, কোলাবোরেশন, পারফরমেন্স মনিটরিং এন্ড কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো আমরা আলোচনা করছি। রিস্ক, হ্যাঁ, বিভিন্ন ধরনের রিস্ক থাকে, সেটা ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি, জিওপলিটিক্যাল ইস্যু, ন্যাচারাল ডিজাস্টার। মিটিগেশন স্ট্র্যাটেজিস, টু ডেভেলপিং স্ট্র্যাটেজি টু মিটিগেট রিস্ক সাচ অ্যাজ, যে ইন্স্যুরেন্স গুলা সাপ্লাই ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা ইন্স্যুরেন্স করে থাকবেন। যে কোনো ব্যাপারে আপনি ইন্স্যুরেন্স করে থাকলে একটা রিস্ক মিটিগেট হয়। কস্ট ম্যানেজমেন্ট, টোটাল কস্ট ওনারশিপ, টিসিও, ইভালুয়েটিং কমপ্লিট কস্ট of acquiring and using a product or service including purchase price, transaction, টোটাল কস্ট কতটুকু, সেটা আপনাকে হিসাব করতে হবে। কস্ট রিডাকশন ইনিশিয়েটিভস, হ্যাঁ, যেটাকে বলে সেভিংস প্রজেক্ট। সেক্ষেত্রে আপনার কস্ট রিডিউস করার জন্য বিভিন্ন ওয়ে আছে। তো সাপ্লাই চেইনে হচ্ছে আপনার সোর্সিং বিভিন্ন যত কোয়ালিটি মেনটেন করে আপনি লোয়ার কস্ট যে সোর্স পাবেন সেটা কিন্তু আপনি পিক করবেন। ঠিক আছে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইয়ে আছে। আপনার তারপরে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন থেকে আপনি কস্ট, বিভিন্ন খাতে আছে আপনার কস্ট সেভিং প্রজেক্ট আপনি ইমপ্লিমেন্ট করে সেখান থেকে সেভ করতে পারেন। প্রকিউরমেন্ট, আচ্ছা, প্রকিউরমেন্ট তো বুঝেন, মানে পারচেজ। আচ্ছা, প্রকিউরমেন্ট প্রসেস এখানে হচ্ছে, আচ্ছা, ইনক্লুডিং প্রকিউরমেন্ট হচ্ছে পারচেজিং, অর্ডারিং এন্ড পেমেন্ট। হ্যাঁ, প্রকিউরমেন্ট অবশ্যই, প্রকিউরমেন্টে একটা বড় কাজ হচ্ছে পারচেজ করবে, অর্ডার করবে, দেন হচ্ছে দিন শেষে সাপ্লায়ারকে আপনার পেমেন্ট করবে। তো প্রকিউরমেন্ট প্রসেসে কি বলতেছে, রিকোয়ারমেন্ট আইডেন্টিফিকেশন, পারচেজ রিকুইজিশন, সাপ্লায়ার কোটেশন, পারচেজ অর্ডার, এগুলা এগুলা আমরা অলরেডি ইয়ে করছি। তারপর অর্ডার ম্যানেজমেন্ট হচ্ছে অর্ডার প্লেস করছেন, পারচেজ অর্ডার পিও করছেন, পিও করে সেক্ষেত্রে অর্ডার ট্র্যাকিং রাখছেন, গুড রিসিভ করছেন, সেটা ফ্যাক্টরিতে জিআরএন করছেন। এবার জিআরএন করার পরে হচ্ছে ইনভয়েস যেটা আছে সেটা আইআর করা হয়, ইনভয়েস রিসিভ করা হয়, সেটা হচ্ছে ফাইন্যান্স ইনভয়েসটা করে। ইনভয়েস করার পরে সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ ক্রেডিট টার্মস, যে যদি কোনো সাপ্লায়ারকে আমার অ্যাডভান্স পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে অ্যাডভান্স, বা পার্শিয়াল অ্যাডভান্স পেমেন্ট করতে হয় সেটা পার্শিয়াল অ্যাডভান্স পেমেন্ট। দেন হচ্ছে কোনো অ্যাডভান্স সাপ্লায়ারকে দেখা যাচ্ছে আমার 20 ডেজ পরে পেমেন্ট করতে হচ্ছে, কোনো সাপ্লায়ারকে দেখা যাচ্ছে 7 ডেজ পরে আছে। বিভিন্ন সাপ্লায়ার ক্ষেত্রে বিভিন্ন আপনার হয়তোবা কোম্পানি হয়তোবা ফলো করে হচ্ছে 20 ডেজ পেমেন্টের ইয়া থাকে, টার্মস থাকে, 15 ডেজ থাকে অ্যাভারেজ, এক একটা কোম্পানিতে এক এক রকম। বাট মোস্ট অফ দ্য কেসে হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড থাকে, বিভিন্ন সাপ্লায়ারের জন্য বিভিন্ন ধরনের ইয়া থাকে। দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে আপনার অ্যাডভান্সও করতে হচ্ছে। পেমেন্ট এন্ড ইনভয়েসিং, এটা যে ইনভয়েস প্রসেস করে, পেমেন্ট প্রসেস করে, ডিসপিউট রেজলিউশন শেষ। প্রকিউরমেন্ট টেকনোলজি, ই প্রকিউরমেন্ট সিস্টেম, প্রকিউরমেন্ট অ্যানালিটিক্স, অবশ্যই অনলাইনে এখন অনেক কিছু হয়ে যায়। সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি ট্র্যাক করতে পারতেছেন কিভাবে আপনার প্রকিউরমেন্টের কি অবস্থা, হ্যাঁ, কোন কোন পেমেন্ট গুলো আপনার ডিউ হয়েছে। সাস্টেইনেবল প্রকিউরমেন্ট, এখানে গ্রিন প্রকিউরমেন্ট, প্রায়োরিটাইজিং পারচেজ অফ এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি প্রোডাক্ট এন্ড সার্ভিস, এথিক্যাল সোর্সিং, সাপ্লায়ার ডাইভার্সিফিকেশন। ইথিক্যাল সোর্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। অনেক সাপ্লাই চেইনে অনেক কি করে, অনেকে কি করে যে একটা আন্ডার কোয়ালিটি যুক্ত প্রোডাক্ট তারা সোর্স করে, র মেটেরিয়াল সোর্স করে, এমনকি সেখান থেকে সাপ্লায়ার কাছ থেকে বলছে তোমার ইয়েটা আমি চুজ করব, তুমি আমাকে একটা সার্টেন, প্রতিটা অর্ডারের জন্য সার্টেন ইয়ে করবা, কমিশন দিবা। সো এই ধরনের প্র্যাকটিস কিন্তু হর হামেশা হয়ে থাকে। সো সেক্ষেত্রে ইথিক্যাল সোর্সিংটা হতে হবে। তারপরে সেক্ষেত্রে আপনার এখানে বলতেছে হচ্ছে ইনক্লুডিং ফেয়ার লেবার প্র্যাকটিস, হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন, সবকিছুই আপনার মেনটেন করে ইথিক্যালি আপনার সোর্স করতে হবে। সাপ্লায়ার ডাইভার্সিটি, প্রমোটিং দ্য ইনক্লুশন অফ ডাইভার্স সাপ্লায়ার সাচ এস মাইনরিটি
ওমেন ওন্ড এন্ড স্মল বিজনেস, এগুলো আপনারা বুঝতে পারতেছেন। কেপিআই, এখানে কেপিআই হতে পারে কস্ট সেভিংস, সাপ্লায়ার পারফরমেন্স, সাপ্লায়ার কতটুকু পারফরমেন্স করতেছে, প্রকিউরমেন্ট সাইকেল টাইম, হ্যাঁ, আপনার কত মানে কতটুকু মানে কত সময়ের পর পর আপনার প্রকিউর করতে হচ্ছে, কমপ্লায়েন্স রেট, আপনি কতটুকু কমপ্লায়েন্স মেনটেন করতেছেন। অবশ্যই আপনাকে কিন্তু পারচেস করতে হলে অনেক কমপ্লায়েন্স মেনটেন করতে হবে, অনেক কিছু ইয়ে করতে হবে। যেমন হচ্ছে দেখা যাচ্ছে এমন সাপ্লায়ার কাছ থেকে আপনি পারচেস করবেন না যে হচ্ছে কি আপনাকে চালান দিবে না, ভ্যাট চালান দিবে না, এআইটি আপনার সে মেনটেন করে না। তো সেক্ষেত্রে ওই ধরনের ভ্যাট ট্যাক্স যদি মেনটেন না করে, তাহলে ওই সাপ্লায়ার সাথে কি আপনি বিজনেস করবেন? আপনি তো ইউর কমপ্লায়েন্ট, ফুলি কমপ্লায়েন্ট কোম্পানি, ঠিক আছে। সো এই ধরনের কিছু আপনাকে মেনটেন করতে হবে। চ্যালেঞ্জ ইন সোর্সিং এন্ড প্রকিউরমেন্ট, সেটা হচ্ছে সাপ্লাই চেইন ডিসরাপশন বিভিন্ন কারণে হতে পারে, ন্যাচারাল ডিজাস্টারের কারণে হতে পারে, পলিটিক্যাল ইস্যুর কারণে করতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। কস্ট ম্যানেজমেন্ট, অবশ্যই কস্ট আপনাকে ম্যানেজ করতে হবে। সাপ্লায়ার রিলায়েবিলিটি, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সাপ্লায়ার রিলায়েবিলিটি সেটা হচ্ছে আপনার সাপ্লায়ার কতটুকু রিলায়েবল আপনার অর্ডারটা মিট করার জন্য। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি চুজ করছেন যে সাপ্লায়ার, তাকে আহ, কিছু আপনার পলিসি থাকে যে ওই ওই সাপ্লায়ারকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। সো আপনি যখন একটা সাপ্লায়ারকে চুজ করছেন, দ্যাট ক্যান বি আ বিজনেস পার্টনার, সো হয় হি অর শি ইজ এ বিজনেস পার্টনার, দেন আপনি রিলায়েবল হতে পারেন, ঠিক আছে। টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন, সেটা টেকনোলজি দিনে দিনে অ্যাডভান্স হচ্ছে। রেগুলেটরি কমপ্লায়েন্স, অফকোর্স রেগুলেটরি, গভর্নমেন্ট রেগুলেটরি থাকে, বিভিন্ন ধরনের রেগুলেটরি থাকে, ওয়ার্ল্ড ওয়াইড রেগুলেটরি, ডাব্লিউটিও রেগুলেটরি থাকে। রিটার্ন ম্যানেজমেন্ট, অলরেডি আমরা রিটার্ন নিয়ে কথা বলছি, রিটার্ন পলিসি এখানে আছে, ক্লিয়ার গাইডলাইন থাকবে পলিসিতে। রিটার্ন ম্যানেজমেন্টে তো ক্লিয়ার গাইডলাইন থাকবে যে আমার এই জিনিসের জন্য এইভাবে এইভাবে তোমাকে মেনটেন করতে হবে, সেটা ক্লিয়ার গাইডলাইন থাকবে, টাইম ফ্রেম থাকবে, ডকুমেন্টেশন মেনটেন করতে হবে, অথরাইজেশন প্রসেস, কার কার অথরাইজেশন আছে, ঠিক আছে। যে রিটার্ন মার্চেন্ডাইজ অথরাইজেশন, ইমপ্লিমেন্টিং এন্ড ইন রিটার্ন মার্চেন্ডাইজেশন প্রসেস টু ট্র্যাক এন্ড অথরাইজ রিটার্ন বিফোর দে আর শিপড ব্যাক বাই কাস্টমার। কাস্টমার কমিউনিকেশন, কাস্টমারের সাথে কতটুকু কমিউনিকেশন করতেছে, কে কমিউনিকেশন করতেছে, ঠিক আছে, অনেক কিছু ইনভলভ আছে। রিসিভিং, দেখা যাচ্ছে যে ফলস একটা রিটার্ন আসতেছে, বা কাস্টমার হয়তো দেখা যাচ্ছে যে এক পারপাজে নিয়ে সে অন্য পারপাজে ইউজ করতেছে, একটা প্রোডাক্ট নিছে, ঠিক আছে। যেমন হতে পারে সে কি হতে পারে, আইপিএস এর ব্যাটারি নিয়ে সে গাড়িতে ইউজ করতেছে। সো আইপিএস এর ব্যাটারি কি গাড়িতে আপনার পারফর্ম করবে? করবে না। সো একটা এক্সাম্পল দিলাম আর কি। সো তাকে সোশ্যালাইজ করতে হবে, তাকেও ট্রেন করতে হবে যে আপনি এই কাজে নিচ্ছেন, এই ব্যাটারি এই কাজের জন্য ইউজ করবেন। আপনার তো এটা পারফর্ম ওভাবে পারফর্ম করবে না। রিসিভিং এন্ড ইন্সপেকশন, অবশ্যই একটা রিটার্ন যখন আসবে আপনাকে ইন্সপেক্ট করতে হবে, হাউ অথেন্টিক দা কমপ্লেইন ইজ, ঠিক আছে। ডিসপোজিশন স্টোরেজ স্ট্র্যাটেজিস, আপনি কিভাবে ডিসপোজ করতেছেন, ঠিক আছে। প্রথমে রিস্টক করতেছেন, রিফারবিশমেন্ট করতেছেন, রিসাইকেল করতেছেন, ডিসপোজ করতেছেন। মোস্ট অফ দ্য কোম্পানিতে আপনার ইনসিনারেশন থাকে, যে ডিসপোজাল যে প্রোডাক্ট গুলো থাকে সেগুলো হচ্ছে আহ, আহ, আপনার ইনসিনারেট করতে পারে। এটা বড় ধরনের একটা ইস্যু। যদি এই ডিফেক্টিভ প্রোডাক্টটা ফ্যাক্টরির প্ল্যান্টের বাইরে চলে, সেক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে আপনার এই ডিসকোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনার কোনো কাস্টমারের কাছে গেলে কাস্টমার আনহ্যাপি হবে, এমনকি সে একটা প্রোপাগান্ডা ছড়াবে। রিফান্ড অ্যান্ড এক্সচেঞ্জ, কোনো কোনো ইয়েতে রিফান্ড পলিসি থাকে, কোনো কোনো ইয়েতে হচ্ছে এক্সচেঞ্জ দিয়ে দেয় যে এই প্রোডাক্টের এগেনস্টে তুমি ওই প্রোডাক্ট নিয়ে যাও, আহ, একটা ভালো প্রোডাক্ট নিয়ে যাও ডিফল্ট প্রোডাক্টের এগেনস্টে, অথবা অথবা দেখা যাচ্ছে যে রিফান্ড করে প্রোডাক্ট। মোস্ট অফ দ্য ক্ষেত্রে রিফান্ড পলিসি খুব কম থাকে, প্রোডাক্ট এক্সচেঞ্জটাই থাকে বেশিরভাগে। রিভার্স লজিস্টিক্স, সেটার জন্য কিন্তু আপনার পুরো রিভার্সের জন্য একটা ইয়া থাকে, লজিস্টিক্স সাপোর্ট থাকে, ট্রান্সপোর্টেশন থাকে, বিভিন্ন ধরনের সাপোর্ট থাকে। ডেটা ম্যানেজমেন্ট, এটার জন্য ডেটা ম্যানেজ করতে হয়, ঠিক আছে। কাস্টমার সার্ভিস এন্ড সাপোর্ট, এই জন্য একটা টিমই থাকে কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য, ঠিক আছে। কাস্টমার কমিউনিকেশন করে একটা ইয়ে থাকে, যেমন হচ্ছে ব্যাংকের যদি কোনো ইস্যু থাকে, আপনার একটা প্রত্যেকটা ব্যাংকের একটা ইউনিক নাম্বার থাকে, 16214, হয়তো বা 16216, এরকম টাইপের কিছু থাকে। আপনার কোনো সমস্যা থাকলে আপনি সেখানে ফোন করেন, বাট থিং ইজ ভীষণ কাঠখড় পোহাইতে হয়,
2-3 মিনিট লাগে তাদেরকে হচ্ছে পৌঁছাতে। দেখা যাচ্ছে যে অনেক সময় পাওয়াও যায় না। ঠিক আছে? সো তারপরেও এটা আস্তে আস্তে টোটালি কি বলে আপনার অটোমেটেড তো, সো এগুলা আস্তে আস্তে আরো ডেভেলপ হবে। সো কাস্টমার কমিউনিকেশন, তারপরে ইস্যু রেজুলেশন, দেখা যাচ্ছে যে কাস্টমার প্রোডাক্টের সাথে ভালোভাবে পরিচিত না, সো তাকে আপনি প্রোডাক্টটা পারচেজ করছে, এরপর তাকে কিন্তু আপনি ট্রেন আপ করতেছেন যে স্যার ম্যাডাম এইভাবে ইউজ করতে হবে। বেনিফিটস অফ ইফেক্টিভ রিটার্ন ম্যানেজমেন্ট, অবশ্যই ইফেক্টিভ রিটার্ন ম্যানেজমেন্ট প্রসেস থাকলে সেটা হচ্ছে কি, আপনার কাস্টমার স্যাটিসফাই হচ্ছে, আপনার কাস্টমার কিন্তু লয়াল থেকে যাচ্ছে, একটা ট্রাস্ট বিল্ড করতে পারতেছেন, এমনকি সেটা ভ্যালু অ্যাড করতেছে আপনার কোম্পানিতে। কস্ট সেভিং হচ্ছে কি, ইনভেন্টরি রিকভারি, ভ্যালু ফ্রম রিটার্ন, যে এটা হচ্ছে যেমন আমাদের ব্যাটারি যেটা রিটার্ন হচ্ছে সেটা থেকে আমরা কিন্তু র মেটেরিয়াল রিকভারি করতে পারি, ঠিক আছে? সো ওই আহ, আহ, কি বলবো ওয়েস্ট ব্যাটারিটা কিন্তু আপনি আপনার বাসায় যে আইপিএস এর ব্যাটারি যখন নষ্ট হয়ে যায়, নতুন আইপিএস কিনতে যান, তখন কিন্তু ওয়েস্টেড ব্যাটারি কিন্তু আপনি একটা সার্টিন ইয়ে পর্যন্ত কিন্তু বিক্রি করতে পারেন। সো আমরা যখন একটা রিটার্ন আসে, ব্যাটারি আসে, সেটা কিন্তু আমরা সার্টেন ইয়ে পর্যন্ত আমরা এটা প্রসেস করে আমরা ভিতরে র মেটেরিয়ালটা আমরা লেড আর কি লেড যেটা আছে এটা কিন্তু রিকভারি করতে পারতেছি। সেই ক্ষেত্রে আপনার কস্ট সেভিং হচ্ছে। অপারেশন এফিসিয়েন্সি, এটা কিন্তু আপনার টোটাল অপারেশন কি ইয়ে করতেছে, আপনার অপারেশনে এফিসিয়েন্সি বাড়াচ্ছে। একদম এন্ড টু এন্ড সাপোর্ট ইয়া থাকলে আপনার একটা প্রোডাক্ট নট অনলি কাস্টমার কাছে গেলে হবে না, আপনার আফটার প্রোডাক্ট যখন রিলিজ করতেছেন, সেটার পর কাস্টমার যখন আপনার প্রোডাক্টটা এনজয় করতেছে, থ্রু আউট দ্য এনজয় প্রোডাক্টটা যখন সে কনজাম করতেছে, ওই কনজামশনে তার যে ডিফিকাল্টি হচ্ছে, আপনি কতটুকু সাপোর্ট দিচ্ছেন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কল্ড কাস্টমার সাপোর্ট। চ্যালেঞ্জ ইন রিটার্ন ম্যানেজমেন্ট, অবশ্যই চ্যালেঞ্জটা অনেক কিছু হতে পারে, কমপ্লেক্সিটি হতে পারে, সেটা দেখা যাচ্ছে যে রিটার্ন আসতেছে, এটার মধ্যে বিভিন্ন ধরনের স্টেপ আছে, সময় লেগে যাচ্ছে, ঠিক আছে? সো আপনি যখন এটা পরীক্ষা নিরীক্ষা করতেছেন, তখন দেখা যাচ্ছে 2-4 দিন লেগে যাচ্ছে, কাস্টমার কিন্তু একটু বিরক্ত হচ্ছে, কস্ট হচ্ছে, এটা জন্য কিন্তু আপনার একটা কস্ট মেনটেন করতে হয়। কাস্টমার এক্সপেকটেশন, দেখা যাচ্ছে যে ওই যে বললাম না, কাস্টমার চাইবে আজকে প্রোডাক্টটা দিয়ে ইমিডিয়েটলি পেয়ে যেতে, ঠিক আছে? এমন এমন কোম্পানি কি করে যে ঠিক আছে, কাস্টমার সে বলছে যে রহিম আফরোজ, সরি ব্যাটারি, আমি রহিম আফরোজের কথা বলবো না, রহিম আফরোজ একটা অবশ্যই রিটার্ন পলিসি আছে, একটা সার্টেন প্রসেসের মধ্যে দিয়ে যায়। অনেকে কি করতেছে, প্রোডাক্টটা ইমিডিয়েটলি দিয়ে দিচ্ছে, যে কোনো কাস্টমার এসে বলতেছে আমার এইটা লাগবে না, সরি আমার এইটাতে সমস্যা হচ্ছে, তখন কিন্তু ওই কোম্পানি বলতেছে তুমি ইমিডিয়েটলি তাকে প্রোডাক্টটা রিপ্লেস দিয়ে দাও, আমি তার থেকে নিয়ে নাও, নিয়ে দিয়ে আমি কোনো কাস্টমারকে আনহ্যাপি দেখতে চাই না। So this is the fact. This is the company policy. Total depends on company policy. কাস্টমার এক্সপেকটেশন, টেকনোলজি ইন্টিগ্রেশন, টেকনোলজি কিন্তু অনেক বড় ধরনের একটা চ্যালেঞ্জ। ফ্রড প্রিভেনশন, এই যে থাকে কি বলে আপনার রিটার্ন থাকে, রিটার্নের মধ্যে অনেক ফ্রড পাওয়া যায়। বেস্ট প্র্যাকটিস ইন রিটার্ন ম্যানেজমেন্টে ক্লিয়ার রিটার্ন পলিসিস থাকতে হবে, এফিশিয়েন্ট আরএমএ প্রসেস থাকতে হবে, রিটার্ন ম্যানেজমেন্ট অথরিটি থাকতে হবে, প্রসেস টেকনোলজি ইউটিলাইজেশন, অবশ্যই টেকনোলজি ইউটিলাইজ করতে পারলে, আপনার টেকনোলজিকে যদি আপনি এখানে ইন্টিগ্রেট করতে পারেন, তাহলে একটা ভালো সাপোর্ট পাবেন। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অবশ্যই আপনার এই পলিসির মধ্যে, কিন্তু এই প্র্যাকটিসের মধ্যে সবসময় আপনার ইমপ্রুভ করার অপশন থাকবে, সেক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্টের একটা ইয়ে থাকে। কাস্টমার কমিউনিকেশন, কাস্টমারদের সাথে কমিউনিকেট করতে কন্টিনিউয়াসলি। কাস্টমার সার্ভিস ইন সাপ্লাই চেইন, কি কম্পোনেন্টস অফ কাস্টমার সার্ভিস ইন সাপ্লাই চেইন, অর্ডার ফুলফিলমেন্ট, কমিউনিকেশন এন্ড ট্রান্সপারেন্সি, রিটার্ন এন্ড এক্সচেঞ্জ, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, কোয়ালিটি অ্যাসুরেন্স, আফটার সেলস সাপোর্ট, ঠিক আছে? বেনিফিটস অফ কাস্টমার সার্ভিস ইন সাপ্লাই চেইন, সেটা হচ্ছে ওই যে আমরা এগুলো অলরেডি উপরে ডিসকাস করে আসছি, ঠিক আছে? আপনারা দেখে নিন আপনাদের মতো করে। সো আমার মনে হয় yes, আর এগুলো কি রিপিট হচ্ছে না? না রিপিট হচ্ছে না, আমি হচ্ছে একটু শর্ট করে এগুলাকে আবার ইলাবোরেটলি করে এক্সপ্লেন করে করে দিছি আর কি। সো বোথ এতে আপনারা যেটাই করবেন, এক একটা টপিকস ওয়াইজ আছে তো, শর্ট দেখা যাচ্ছে যে হয়তো বা কাস্টমার সার্ভিসটা কি একটা শর্ট আছে 1-2 পেজের মধ্যে, আবার দেখা যাচ্ছে এটাকে এটা প্রসেস দিয়ে আবার ইয়াতে ডিটেল লেভেলে দেওয়া হচ্ছে। তো আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ, আমরা নেক্সট যাব
Oh, next. Emerging issue in supply chain. সাপ্লাই চেনের ইমার্জিং ইস্যু গুলো বলেন তো, কেউ একজন বলেন, মনের মাধুরী মিশা বলেন, কোনো সমস্যা নাই, যে কেউ বলেন। রুল আছে নাকি? রুল বলেন, আপনি ছাড়া তো আর ক্লাসে কেউ কথা বলেন না আসলে। আজকে স্যার অন্য কেউ বলুক। হ্যাঁ, আমি তো বলে অন্য কেউ বলুক, আপনাকে মানে স্টপ করে রাখতে চাই। আপনিও বলতে খুব আগ্রহী, অন্য কেউ আগ্রহ দেখায় না আসলে। তো কেউ কে আছেন যে রিসেন্টলি, একদম রিসেন্টলি, আমি অলরেডি এগুলো বলছি, ডিসকাসও করছি। আমার ইমার্জিং ইস্যু কি হতে পারে সাপ্লাই চেনে, কি টপিকস, মানে আপনাকে যদি বলা হয় পরীক্ষা হলে যে ইমার্জিং ইস্যুটা সাপ্লাই চেন নিয়ে তুমি কিছু লেখো, 5 লাইন 10 লাইন কিছু লেখো, আপনি কি লিখবেন বলুন তো, কি আসবে? ইমার্জিং গুলো হচ্ছে স্যার, প্রসেস হচ্ছে আমাকে আগে রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করতে হবে, তারপরে ইমার্জিং ইস্যু মানে হচ্ছে কারেন্ট ট্রেন্ড, সাপ্লাই চেনের কারেন্ট ট্রেন্ডস কি? কারেন্ট ট্রেন্ড। আচ্ছা, এই ব্যাপারে ধারণা নাই স্যার। কি বলেন ধারণা নাই? কারেন্ট ট্রেন্ড কিসের উপর চলতেছে বলেন তো? এখন আমরা কোন কোন এইজে আছি? টেকনোলজি। সো সাপ্লাই টেকনোলজি নিয়ে কি কি হয়? ই কমার্স। ই কমার্স একটা বড় ধরনের ইস্যু না? জি স্যার, ই কমার্স, এম কমার্স। তো সেখানে হতে পারে ইমপ্লিকেশন আইটি সাপ্লাই চেন। ইমার্জিং ইস্যুর মধ্যে ইনফরমেশন টেকনোলজি, সেটা হচ্ছে ভিজিবিলিটি বাড়াচ্ছে, ইমপ্রুভ এফিসিয়েন্সি, টেকনোলজি যত হচ্ছে বেটার, প্ল্যানিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। স্ট্রিমলাইন কমিউনিকেশন হচ্ছে, সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন হচ্ছে আইটির সাথে। হ্যাঁ, বিভিন্ন ধরনের এখানে বেশ কয়েকটা 7-8টা কস্ট রিডাকশন কি জন্য বলতেছে। হ্যাঁ, শুরুতে কিন্তু আপনার একটা ইনকাম লাগবে, দেন হচ্ছে আপনার ম্যানুয়াল থেকে যখন আইটি তে চলে যাচ্ছেন তখন কিন্তু আপনার একটা হিউজ কস্ট রিডিউস হচ্ছে, ম্যানুয়াল কস্ট আপনার রিডাকশন হবে, বাট কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্ট লাগবে। ই বিজনেস, বিজনেস হচ্ছে আপনার সাপ্লাই চেইন এখন হট টপিক, সেটা e-business and supply chain management involves using digital platform and technologies to streamline and enhance the various involved in managing supply chain. সেটা কি হতে পারে? অনলাইন প্রকিউরমেন্ট। অনলাইন প্রকিউরমেন্টে কি হচ্ছে? কোম্পানি ইউজেস ই-কমার্স প্ল্যাটফর্ম and electronic marketplace to source materials and products from suppliers. This simplifies the procurement process, allowing for better comparison and price and terms. সবকিছু অনলাইনে হয়ে যাচ্ছে, অনলাইন প্ল্যাটফর্মে হয়ে যাচ্ছে, ঠিক আছে? Electronic data interchange, EDI allows business to exchange documents like purchase order, invoices, shipping notice electronically. হ্যাঁ, আপনি ই কমার্সে যখন যাচ্ছেন, ই বিজনেসে যাচ্ছেন, তখন কিন্তু আপনার এখন ডকুমেন্ট গুলো খুব দ্রুত আপনি অনলাইনে ট্রান্সফার করে দিতে পারতেছেন, ঠিক আছে? সেই ধরেন আমি আপনাকে একটা সিম্পল ইয়ে বলবো যে এলসির জন্য পিআই লাগবে। হ্যাঁ, পিআই ছাড়া তো এলসি হবে না। তো সেক্ষেত্রে কি হয়, সাপ্লাইয়ের কাছ থেকে যখন আপনি পিআই নিচ্ছেন তখন সাপ্লাই মেল করবে, ঠিক আছে? এখন ব্যাংক আমার জন্য ওয়েট করতেছে, 1 মিনিটের মধ্যে ব্যাংকে দিতে হবে। তো দেখা যাচ্ছে সাপ্লায়ার আমাকে মেল করে এটা আস্তে আস্তে সে রেডি করে যখন পাঠাবে, তার মধ্যে সে হোয়াটসঅ্যাপে আমাকে পিআইটা দিয়ে দিল, আমি হোয়াটসঅ্যাপে ব্যাংকে পাঠাই দিলাম। এখন কত কত দ্রুত কিন্তু আপনার কাজটা হয়ে যাচ্ছে। সাপ্লাই চেইন ভিজিবিলিটি, কাস্টমার রিলেশন সিআরএম আছে, অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, দিস সিস্টেম হ্যান্ডেলস অর্ডার প্রসেসিং, ইনভেন্টরি, এগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। এখানে আমি আলাদাভাবে তাও দেখালাম। সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন, রিসেন্ট ডেভেলপমেন্ট ইন সাপ্লাই চেইন, সেটা হচ্ছে এআই অ্যান্ড মেশিন লার্নিং। অ্যাডভান্স এআই অ্যান্ড মেশিন লার্নিং অ্যালগোরিদম আর বিং ইউজড ফর প্রেডিক্টিভ অ্যানালাইসিস, ডিমান্ড ফোরকাস্টিং, প্রসেস অপটিমাইজেশন। এআই এর মাধ্যমে কিন্তু এখন আপনার ওই যে এমআরপি বলেন, প্রোডাকশন প্ল্যানিং বলেন, সবকিছু কিন্তু ডেটা দিয়ে দেয়, সে কিন্তু সেভাবে আপনাকে
প্ল্যান করে দিয়ে দিচ্ছে। ব্লকচেন ইমপ্লিমেন্টেশন, এটা নিয়ে আমি একটু ডিটেল লেভেলে আলোচনা করব। এখানে হচ্ছে জাস্ট একটা আইডিয়া রাখি, ব্লকচেন টেকনোলজি ইজ বিং ইনক্রিজিংলি অ্যাডাপ্টেড ফর ইটস অ্যাবিলিটি টু এনহান্স ট্রান্সপারেন্সি এন্ড ট্রেসেবিলিটি ইন দ্য সাপ্লাই চেইন। ঠিক আছে, ট্রান্সপারেন্সি থাকে, ট্রেসেবিলিটি থাকে, যে আমার কোথায় ট্র্যাকিং থাকে, কোথায় কি প্রোডাক্টটা কোথায় আছে। ইট প্রোভাইড সিকিউর ইমিউটেবল রেকর্ডস অফ ট্রানজাকশনস এন্ড মুভমেন্ট অফ গুডস, রিডিউস ফ্রড এন্ড ইমপ্রুভিং কোম্পানিজ। সো নোট নিয়ে নিতে পারেন, ব্লকচেন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, পরীক্ষা হলে চলে আসতে পারে। আইওটি এন্ড স্মার্ট ডিভাইস, ওই যে সরি ইন্টারনেট অফ থিংস, ঠিক আছে, আইওটি আমি আরো ইনভেন্টরি বলছি, ইন্টারনেট অফ থিংস ডিভাইস থাকে, বিভিন্ন ধরনের ডিভাইস থাকে, ট্র্যাকিং ডিভাইস থাকে। এটা হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশনের মধ্যে আপনি ট্র্যাকিং ডিভাইসটা ইয়ে করে দিলে আপনি আপনার ট্রাকটা, ভেহিকলসটা আপনার কোথায় আছে, হ্যাঁ, সেটা আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। রোবোটিক প্রসেস অটোমেশন, দ্য ইউজ অফ আরপিএ ইজ এ ওয়্যারহাউস এন্ড ডিস্ট্রিবিউশন সেন্টার, এটা অটোমেটেড করা, এগুলা আসলে বারবার একই জিনিস বলে আসলে ইয়ে করার দরকার নেই। সাস্টেইনেবিলিটি ইনিশিয়েটিভস, রেজিলিয়েন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাডভান্স সাপ্লাই চেইন, ডিজিটাল টুইনস, এগুলো আমি বিভিন্ন ধরনের টপিক দিচ্ছি, বাট এটার মধ্যে সবচেয়ে হচ্ছে আপনার যে ক্লাউড বেসড সাপ্লাই চেইন সলিউশন, মানে হচ্ছে cloud computing is being used to provide a scalable and flexible supply chain management solution. Cloud-based platform facilitates real-time data sharing and collaboration across different stakeholders. ক্লাউডিং করা মানে হচ্ছে কি, আপনার ইনফরমেশন একটা সোর্সে স্টোর করে রাখা, ঠিক আছে। আপনি যখন ক্লাউডিং করে রাখেন তখন দেখা যাচ্ছে কি যে বাংলাদেশে বসে আপনি কিন্তু আমেরিকার যে ইনফরমেশন, সাপ্লাই চেইন ইনফরমেশন, আপনি ওই ক্লাউডিং এর থ্রুতে কিন্তু আপনি ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। সো এটা একটা এখন বলবো যে সাপ্লাই চেইনের অনেক বড় বড় একটা ইস্যু হতে পারে, এটা একটু মাথায় রাখতে পারেন, ঠিক আছে। সো ইমার্জিং ইস্যুস, স্যার এখানে বলতে ইমার্জিং ইস্যু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট রিফ্লেক্ট ডেভেলপিং ল্যান্ডস্কেপ গ্লোবাল ট্রেড, সাম অফ দিস, এটা মূলত হচ্ছে নেগেটিভ জিনিসগুলো বলছে আর কি। সাইবার সিকিউরিটি থ্রেট, যে আপনি যখন একটা ইনফরমেশন অনলাইনে আপলোড করে দিলেন তখন কিন্তু বড় ধরনের একটা থ্রেট থাকে, সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভাইরাস থাকে, বিভিন্ন ধরনের কি বলে হ্যাকার্স থাকে, তারা ইনফরমেশন দেখা যাচ্ছে যে আমার বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানিতে, মাঝখানে আপনারা জানেন কিনা বিভিন্ন মাল্টিপল কোম্পানিতে একই সাথে সাইবার অ্যাটাক হয়েছে, বিভিন্ন ইনফরমেশন, তারা টাকা চাইছে, র্যানসাম মানি চাইছে। সো কোম্পানির সাইবার ওয়াল যতই স্ট্রং হোক না কেন, হ্যাকাররা কিন্তু আপনার ইয়ে করে, অ্যাটাক করে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের থ্রেট থাকে, সাইবার সিকিউরিটি থ্রেট। আপনি যখন অনলাইন করে ফেলবেন, ই বিজনেস করে ফেলবেন, তো সেক্ষেত্রে সাপ্লাই চেইন ডিসরাপশন বলতেছে কি যে জিওপলিটিক্যাল টেনশন, ন্যাচারাল ডিজাস্টার, বিভিন্ন কারণে এখন কিন্তু রাইট নাও আমি বলবো যে সাপ্লাই চেইন অনেক বড় ধরনের একটা হুমকির সম্মুখে, স্পেশালি ফর বাংলাদেশ। এই যে এথিক্যাল ইস্যু এন্ড লেবার প্র্যাকটিস, ওই যে আমি যেটা বলছি, ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, আপনি কিন্তু এনভায়রনমেন্টাল ইস্যুগুলো মাথায় রাখতে পারেন। সাপ্লাই চেইন ট্রান্সপারেন্সি, ডেটা প্রাইভেসি, অ্যাডাপ্টিং ই কমার্স, একই জিনিস ঘুরে ফিরে আমি বলবো যে এরা রাখছে। সো এটা অল্প জিনিস, এখানে ক্লোজ। আমি নেক্সট হচ্ছে ব্লকচেইন। হ্যাঁ, ব্লকচেইনটা নিয়ে একটু ডিটেল, কারণ পরীক্ষা হলে ব্লকচেইন নিয়ে হয়তো বা কোনো কেস স্টাডি বা কিছু একটা দিয়ে দিল, আপনাদের যদি আইডিয়া না থাকে হোয়াট ইজ ব্লকচেইন। ব্লকচেইন কিন্তু এখন বিশাল বড় একটা ইস্যু, যে কোনো ইয়েতে ব্লকচেইন বিশাল বড় ইস্যু। ইভেন অডিটের ক্ষেত্রে কিন্তু ব্লকচেইন অনেক ধরনের ইস্যু, অনেক বড় একটা টপিকস এখন, এটা নিয়ে বিভিন্ন ধরনের ইয়ে আছে। তো ব্লকচেইন, হোয়াট ইজ ব্লকচেইন? Blockchain in supply chain is used to track the movement of, স্পেসিফিক ব্লকচেইনটা কি, সাপ্লাই চেইনের জন্য এটা কি, used to track the movement of goods, verify authenticity and increase transparency। শুধু আপনার গুড মুভমেন্টও ইয়ে করে না, আপনার ট্রান্সপারেন্সি কতটুকু, আপনি কোন স্টেপে কি অবস্থা আছেন সেটা কিন্তু ট্রান্সপারেন্টলি আপনার কাছে ইয়ে করে দিচ্ছে, ফ্রম র মেটেরিয়ালস টু ফিনিশ গুডস রিচিং দ্য কাস্টমার। আচ্ছা, বিকজ blockchain is immutable, can be changed
অ্যান্ড ডিসেন্ট্রালাইজড, নট সেন্ট্রালাইজ। এটা কিন্তু বিভিন্ন মানে মাল্টিপল, আপনি যতগুলো স্টেপ আছে প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা কন্ট্রোল করে, সো এটা ডিসেন্ট্রালাইজ। ইট এনশিওর দ্যাট এভরি স্টেপ অফ সাপ্লাই চেইন ইজ রেকর্ডেড, ভিজিবল অ্যান্ড ট্রাস্টেড। সো মূলত এটার সাথে ট্রেডিশনাল পার্থক্য কি? prone to fraud and error, টেম্পার প্রুফ রেকর্ডস। এখানে যেহেতু রেকর্ড থাকে আপনার সাপ্লাই ব্লকচেনে বলতেছে যে এখানে ফ্রড এরর হওয়ার চান্স কম থাকে, পেপার বেসড অবশ্যই। আর ডিজিটাল, ব্লকচেনটা হচ্ছে ডিজিটাল, যেহেতু ট্র্যাকিং রেখে, হার্ড টু ট্রেস অরিজিন। এটার ওই প্রোডাক্টের অরিজিনটা কোথায় সেটা ইয়ে করে। এমনকি আমি বলবো যে আপনারা জানেন কিনা, এখন প্রোডাক্টের গায়ে যে ইয়া থাকে, কি বলে এটাকে, কোড স্যার। বারকোড, রাইট। আরে আমার ব্রেইন গেছে, আমি সব ভুলে যাচ্ছি। বারকোড, বারকোড কিন্তু আপনি এটা অনলাইনে দিয়ে দিলে এটা কিন্তু আপনার অরিজিন, প্রোডাক্ট অরিজিন কিন্তু বলে দিচ্ছে, ঠিক আছে। সো ব্লক চেনে সেটা বলছে ইজি প্রোডাক্ট ট্রেসেবিলিটি, অরিজিন ইয়ে করেন। আর লো ট্রান্সপারেন্সি, যেহেতু এটা একদম অরিজিন অফ সোর্স থেকে সব কোথায় কিভাবে কি হচ্ছে সব বলে দিচ্ছে সেটা, সেই জন্য এটা ট্রান্সপারেন্সিটা অনেক বেশি ওপেন। হাউ ইট ওয়ার্কস, এটা কিভাবে কাজ হয়, এই এটা কিভাবে কাজ হয়, এই চারটা চারটা স্টেপ বলতেছে। ইচ পার্টিসিপেন্ট, সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, শিপার, রিটেলার ইজ নোড ইন দা ব্লকচেন। চারটা, যেন সাপ্লায়ার জন্য একটা নোড থাকে, ম্যানুফ্যাকচারের জন্য একটা নোড থাকে, শিপারের জন্য একটা নোড থাকে, রিটেলারের জন্য একটা নোড থাকে। যে সময় সাপ্লায়ার কাছে যদি ওই প্রোডাক্টটা থাকে, তার কাছে তখন সেটা ইয়ে হয়ে থাকবে। সেই ম্যানুফ্যাকচারার থাকলে তখন ওই নোটটা ওভাবে ব্লিপিং হবে। সো এক একটা ইয়েতে কিন্তু আপনার ট্রেসিংটা এক এক সময় যেখানে থাকে সেখানে ট্রেস করবে। এভরি টাইম এ প্রোডাক্ট চেঞ্জ হ্যান্ডস, আর ট্রানজাকশন ইজ রেকর্ডেড অন দা ব্লক চেন। ট্রানজাকশন রেকর্ড হচ্ছে যখন হ্যান্ড চেঞ্জ হচ্ছে। দিস ট্রানজাকশন ইনক্লুড হোয়াট, হোয়ার, হোয়েন অ্যান্ড হু অ্যান্ড আর ভিজিবল টু অল রিয়েল টাইম। once data is entered it cannot be altered. আপনি কিন্তু ওই যে ট্রান্সপারেন্সির কারণে কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারেন না, দ্যাট ইজ দ্য বিউটি অফ ব্লকচেন। এক্সাম্পল, এখানে স্টেপ বাই স্টেপ ব্লক চেন ফ্লোতে এক্সাম্পল দিয়ে দিচ্ছে। ফার্মার অরিজিন হচ্ছে, প্রোডাক্ট অরিজিন ফার্মার গ্রোস কফি বিনস ইন কলম্বিয়া, স্ক্যান এ কিউআর কোড, ওই যে বারকোড, and enters data into blockchain, farms location, harvest data and types of bean, কি ধরনের সে কিন্তু ইনফরমেশন দিয়ে দিচ্ছে। এক্সপোর্টার সে ওই বিনটা বাই করতেছে, ভেরিফাই কোয়ালিটি ভেরিফাই করতেছে এর ডেটা। সে যদি বিনের সাথে কোনো কিছু সে ইয়া করে সেগুলা অ্যাড করে, দেন হচ্ছে ইন্সপেকশন রিপোর্ট দিয়ে দিচ্ছে, প্যাকেজিং ডেটা দিচ্ছে, শিপমেন্ট কন্টেনার নাম্বার দিচ্ছে, এগুলো দিয়ে কিন্তু সে ছেড়ে দিচ্ছে। শিপিং কোম্পানি সেটা কি করতেছে, ট্রান্সপোর্ট করতেছে, রেকর্ড করতেছে, ডিপার্চার টাইম, টেম্পারেচার, লগস, জিপিএস, এগুলো সব অনলাইনে কিন্তু থাকতেছে। যে আনতেছে প্রোডাক্টটা সে কিন্তু সব দেখতেছে। রোস্টার রিসিভ এন্ড রোস্ট বিনস, যে রোস্ট করতেছে বিনগুলো সে কিন্তু রিসিভ করে রোস্ট করে, রোস্ট কোন লেভেলে করতেছে সব ধরনের ইনফরমেশন দিয়ে, প্যাকেজিং ডেট দিয়ে সব কিন্তু সে সেটা ছেড়ে দিচ্ছে। রিটেলার সেলস প্যাকেজ কফি, অ্যাড শেলফ ডেট, রিটেল ব্যাচ নাম্বার, এগুলো করে সে কিন্তু ছেড়েছে। কাস্টমার কি করতেছে, স্ক্যান কিউআর কোড অন প্যাকেজ ইউজিং মোবাইল অ্যাপ, সাথে সাথে কিন্তু সব পেয়ে যাচ্ছে বারকোড, ফার্ম লোকেশন, রোস্ট ডেট, শিপিং ইনফরমেশন, এভরিথিং হি ইজ গেটিং। সো রেজাল্টে কিছু টোটাল ট্রান্সপারেন্সি, ভেরিফাইড কোয়ালিটি, ট্রাস্ট ইন ইথিক্যাল সোর্সিং। আই বিলিভ যাদের ব্লকচেন সম্বন্ধে আইডিয়া ছিল না, এই একটা এক্সাম্পল দিয়ে খুব সুন্দরভাবে আপনার মাথার জিনিসটা ঢুকিয়ে নেবেন। এমন পরীক্ষা হলে এক্সাম্পলটা ছেড়ে দেন, আপনার ডেফিনেশন দেওয়ার দরকার নেই, আপনি এক্সাম্পলটা দিয়ে ছেড়ে দিয়েন যে এইভাবে এইভাবে জিনিসটা হচ্ছে, এইভাবে কাস্টমার রেজাল্ট পাচ্ছে, এমনকি সব হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আপনার মূলত ব্লকচেন। বেনিফিট অফ ব্লকচেন ইন সাপ্লাই চেইন হচ্ছে ট্রান্সপারেন্সি, অবশ্যই, ট্রাস্ট, ট্রেসেবিলিটি, ফ্রড রিডাকশন, ফাস্টার রেট। কোম্পানিজ ইউজিং ব্লকচেন ইন সাপ্লাই চেইন, ওয়ালমার্ট ইউজ করতেছে, আইবিএম ফুড ট্রাস্ট ইউজ করতেছে, ডিবিআরস ইউজ করতেছে, ঠিক আছে, সবাই কিন্তু ইউজ করতেছে না। সবার প্রোডাক্ট কিন্তু বারকোড ইয়ে দিয়ে পাবেন না আপনি। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের একটা ড্রব্যাক থাকে, হ্যাঁ, এটারও কিছু ড্রব্যাক আছে। কি হতে পারে, এই যে স্কেলেবিলিটি ইস্যু প্রবলেম, ব্লকচেন নেটওয়ার্কস লাইক বিটকয়েন
ক্যান হ্যান্ডেল অনলি ইন লিমিটেড নাম্বার অফ ট্রানজাকশন পার সেকেন্ড। আচ্ছা ওটা একটু আহ, ইয়েতে গেছে, সো ওটা বিটকয়েন নিয়ে, আপনাদের বিটকয়েন নিয়ে ইয়ে করা দরকার। হাই এনার্জি কনজাম্পশন প্রবলেম হচ্ছে পুয়ার অফ ওয়ার্ক ব্লক চেইন লাগবে। আচ্ছা এটা বিটকয়েনের ড্রব্যাকটা আসলে চলে আসছে। আপনি বিটকয়েনটা বাদ দেন, সেক্ষেত্রে কস্ট হতে পারে বিল্ডিং এন্ড মেনটেনিং। আপনার ব্লক চেইন মেনটেন করার জন্য তো কিন্তু আপনার একটা সার্টেন কস্ট মেনটেন করতে হবে, ঠিক আছে। Immutable can be a problem. Once data is added to the blockchain, it cannot be changed. That can be a issue. That can be a problem, right? Privacy concern. Public blockchains are fully transparent. Anyone can view data. এটা একটা প্রাইভেসি কনসার্ন। ইন্টিগ্রেশন উইথ এক্সিস্টিং সিস্টেম। যে সিস্টেমটা আসলে এই জিনিসটা অপারেট করতেছে সেটা মাঝে মাঝে আপনার প্রবলেম ক্রিয়েট করতে পারে। ট্রেডিশনাল সিস্টেম লাইক ইআরপি, সিআরএম ডেটাবেস আর নট অলওয়েজ কম্পাটিবল। রেগুলেটরি কনসার্ন, যেহেতু এখানে মেনি কান্ট্রিজ ল্যাক ক্লিয়ার লস এন্ড রেগুলেশন অর ব্লক ফর ব্লকচেন এন্ড ক্রিপ্টোকারেন্সি বলে যে আপনি ব্লকচেনটা ইয়ে করেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার রেগুলেটরি লস কম থাকে দেখে আপনাকে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হচ্ছে। কমপ্লেক্সিটি এন্ড ল্যাক অফ এন্টারপ্রাইজ এক্সপার্টাইজ, এটা একটা কমপ্লেক্স, নিউ, টোটালি নিউ, এমনকি টেকনোলজি বেসড, সেটার জন্য আপনার একটা এক্সপার্টাইজ দরকার আছে। এক্সপার্টিজম এক্ষেত্রে আপনার এক্সপার্ট হতে হবে। সো দ্যাট ইজ অল ফর টুডে। আপনাদের ক্লাস, নেক্সট ক্লাস কখন? 7:45। 7:45। সো আমার মনে হয় আমরা আজকের জন্য ক্লোজ করতে পারি। নেক্সট আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাই দেওয়া হবে, অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে নোটিফিকেশন পান সেভাবে পাবেন। হয়তোবা আইসিএমই থেকে সেটা ম্যানেজ নাও হতে পারে, বাট মাই রিকোয়েস্ট ফাইনাল যে ক্লাসগুলো হবে সেগুলো আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। আমরা কিছু কোশ্চেনে ডিসকাস করব, কিভাবে অ্যাপ্রোচ করবেন পরীক্ষার হলে, কিভাবে আপনি লিখবেন, ঠিক আছে, আপনার থিঙ্কিং লেভেলটা কিভাবে হবে। সো ওটা আমি ওই দিন বলবো। সেটার জন্য হয়তো বা আমি একটা ক্লাস, দুইটা ক্লাস, তিনটা ক্লাস নিতে পারি। টোটালি আপ টু ইউ, ঠিক আছে, আপনারা কিভাবে চাচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার হচ্ছে ওই যে যে ক্লাসগুলো স্যার পরে নেবেন, হ্যাঁ, যেগুলো জি এমসিকিউ প্লাস হচ্ছে কিছু কোয়েশ্চেন প্রবলেম সলভিং ক্লাস হবে, স্যার আমাদেরকে স্যার একটু সময় দিয়ে স্যার নিন। আমরা স্যার যে যে শিটগুলো পাইছি স্যার পড়াশোনা করি, প্লাস বইগুলো স্যার হয়তোবা অনেকে কালেক্ট করছে অলরেডি। আমরা স্যার একটু পড়াশোনা করি স্যার, এক সপ্তাহ সময় দেন, দেন হচ্ছে স্যার আপনি স্যার আমরাও আপনার সাথে একটু কোলাবোরেশন করতে পারবো আর কি ভালোভাবে। ওকে, আপনারা কি ওনার সাথে এগ্রি করেন? হ্যাঁ স্যার, তবে স্যার আরেকটা কথা ছিল, জি বলেন। 6টার জায়গায় যদি একটু 7টা হইতো, কারণ অফিস আওয়ার 6টা পর্যন্ত থাকে, বা 6:30 হলেও মোটামুটি কভার করতে পারতাম স্যার। আচ্ছা আপনাদের কাইন্ডলি এটা ক্লাসগুলো যদি কখন শেষ হবে? আপনাদের ক্লাসগুলো মোটামুটি স্যার ধরুন 19 আমার তারিখ ক্লাস, শেষ হবে, 19 তারিখ স্যার সম্পূর্ণ ক্লাস স্যার কমপ্লিট, বিএ লেভেলে কোনো ক্লাস থাকবে না স্যার। তাহলে আমরা 19 19 তারিখের তারিখ পরে ক্লাস নিয়ে এমনকি 7টা বাজে শুরু করে, দেখেন 7টা থেকে 10টা পর্যন্ত নিলাম, বা 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত নিলাম, যেভাবে সুবিধা হয় আর কি। জি স্যার, ওই যে হ্যাঁ একটু স্যার, ইয়ে এবার হলে বলুন কি আমাদের ভালো। অফিস তো 6টা পর্যন্ত, আমাদের স্যার ওই যে অফিস থেকে লিভ করে স্যার যে ক্লাসে জয়েন করে রাস্তায় স্যার ম্যাক্সিমাম ক্লাস স্যার 6টা ক্লাস রাস্তা থেকে স্যার জয়েন করতে হয় ম্যাক্সিমাম। তো ওই জন্য স্যার যদি 7টা মাগরিব আফটার মাগরিব হলে স্যার আমার মনে হয় স্যার সবাই পার্টিসিপেট করতে পারবে ইজিলি স্যার। আমি তো স্যার বের হয়ে ক্লাস জয়েন করতে পারি না, আমি গাড়িতে থাকি, আস্তে আস্তে টাইম হয় এরপরও জয়েন করি। মানে এটা 7টা দিলে একটু বেটারই হয়। হ্যাঁ ফাইন, নো ইস্যু। যেহেতু আপনারা ওখানে একটু তার আগে আপনার লেকচার গুলো একটু পড়ে নিন। সব মিলে কত পেজ হবে? সব মিলে হয়তো বা 50 পেজ হবে। এই 19 তারিখ পর্যন্ত মোটামুটি বলবো যে এক সপ্তাহ। তো আমরা ধরেন এক সপ্তাহ 7 থেকে 10 দিন আমরা সময় নিয়ে আপনারা একটু রিডিং পড়ে নেন মোটামুটি। হ্যাঁ, কোনো জাস্ট রিডিং পড়ে নেন,
আপনার মাথায় কিছু ঢুকানো দরকার, রিডিং পড়ে নেন, ক্লাস করছেন, যতটুকু অ্যাবজর্ব করছেন বাকিটা রিডিং পড়ে নেন। ইনশাল্লাহ আমরা 19 তারিখের পরে তাহলে আমি জানাই দেবো আইসিএমই থেকে আপনাদের সাথে কমিউনিকেশন করা হবে। সেটা কিন্তু সিরিয়াস লেভেল না। যদি আইসিএমবি রেসপন্সিবিলিটি না নেয় তাহলে এখানে তো আমাদের গ্রুপ আছে একটা, রাইট? গ্রুপে আছেন না? হ্যাঁ স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। তো আমি গ্রুপে আসলে কমিউনিকেশন করে দেব গ্রুপে। সেক্ষেত্রে আপনারা বলেন তো একটা ডেট দেন, একটা প্রবাবল ডেট দেন আপনারা, তাহলে ওইভাবে ডেটটা আমরা ফিক্স করে ফেলি। 19 তারিখ হচ্ছে শনিবার। সো আমার ইয়ে আছে 26 তারিখ সম্ভবত আমার বোর্ড মিটিং আছে। সো 26 তারিখ হচ্ছে পরে শনিবার। 19 তারিখের পরে কবে আপনারা ইয়ে করতে পারেন? আপনারা কি উইকেন্ডে যাচ্ছেন যে শুক্রবারে আপনারা সময় বেশি দিবেন, বা উইকডেজে? স্যার আপনার যখন স্যার লং সময় হয় ক্লাসটা ওইভাবে ম্যানেজ করেন স্যার। লং টাইম যদি স্যার করা হয় স্যার উইকডেতে ভালো হয় স্যার। উইকেন্ডে সরি স্যার, এই উইকেন্ডে হইলে স্যার। উইকেন্ডে আমার মতো বেটার হয় আপনাদের, হয়তোবা একটু ব্রেন কুল থাকবে, অফিস থেকে আসলে দেখা যাচ্ছে একটু ক্লামজি ব্রেন থাকবে, আপনারা এক্সস্টেড থাকবেন। সো আমার মতে তখন লম্বা সময় নেওয়া যাবে, 2-3 ঘন্টা নেওয়া যাবে। আমরা এর আগে কোনো গভর্নমেন্ট ছুটি আছে 25 তারিখের আগে? না স্যার স্যার, এই উইকেন্ডে মাসে যদি স্যার আর তাহলে কি। তো আমরা 18 তারিখেই করতে পারি। আচ্ছা, এক কাজ করি না, আমরা নেক্সট 18 তারিখে একটা ক্লাস নেই। আপনারা এর মধ্যে স্টাডি করেন। 18 তারিখ শুক্রবার আই হোপ কোনো তেমন ক্লাস থাকবে না। আমরা ধরেন 4টার দিকে বা 5টার দিকে শুরু করলাম, বা 7টার দিকে। শুক্রবারে তো আর আপনাদের কোনো অফিস নাই। স্যার 18 তারিখে স্যার ক্লাস আছে স্যার, স্যার আছে স্যার, 18 তারিখে ক্লাস আছে স্যার, শুক্রবার সিভিল 6টা থেকে ক্লাস স্যার। আছে মনে হয় স্যার শুক্রবারে, বুধ আর শুক্র 2 দিন। আচ্ছা, তাহলে 18 তারিখ নেক্সট, তাহলে 25 তারিখে। আমি চাচ্ছি না আর আপনাদেরকে বিরক্ত করতে উইকডেজ গুলাতে, জি কারণ সেই সময় দেখা জি যাচ্ছে যে স্যার, আপনারা 25 তারিখ হইলে স্যার বেটার হয় স্যার, আমরা একটু সময় পেলাম স্যার একটু। ফাইন, নো ইস্যু। তাহলে স্যার 25 এখানে একটা তারিখ। কনফিউশন আছে। হ্যাঁ, স্যার আমাদের নলেজ লেভেল আর বিজনেস লেভেলের ট্রেনিং হওয়ার কথা, ওইটা মনে হয় 20 তারিখের পরে থেকে শুরু হতে পারে, শিওর না। ওই জন্য হয়তো বা ক্লাস আগে শেষ করতে বলছে। ক্লাস তো আমাদের শেষ। জি স্যার, আমাদের তখন হয়তো বা ট্রেনিং হবে নলেজ লেভেল আর বিজনেস লেভেলের অনলাইন ট্রেনিং। কিসের ট্রেনিং হবে? 25 সিলেবাস স্যার ট্রেনিং অ্যাড করছে, ম্যান্ডেটরি আর ওই যে স্যার সবাইকে করতে ডিসরাপটিভ হবে। টেকনোলজি এর উপরে স্যার একটা ট্রেনিং আছে স্যার, ওই যে নলেজ ইয়া স্যার আছে, ওই লেভেল ICME কমপ্লিশন থেকে ট্রেনিং গুলো স্যার। স্যার গ্রুপে ডিসকাস করে একটা ডেট ফিক্স করা যাবে। না না, গ্রুপে হচ্ছে কি, স্যার আমি যখন স্যার ওটা স্যার যদি স্যার 25 তারিখে আপনাদের কোনো ট্রেনিং আছে আপনারা বলেন তো? ওটা এখনো না ডিক্লারেশন দেয় এখনো না স্যার ওইটা। স্কেডিউলটা স্যার এখনো স্যার পাবলিশ হয়নি তো। স্কেডিউলটা স্যার পাবলিশ হইলে স্যার আমরা হয়তো বুঝতে পারবো। তারপরে স্যার সময় আছে তো 25 স্যার, এর তারিখ মধ্যে একটা স্যার ইয়া হবে প্রবাবল স্যার ডেট আপনার রাখি। শুনেন, 25 জি স্যার, তারিখ জি একটা স্যার, জি স্যার, প্রবাবল ডেট রাখি। যদি কোনো সমস্যা হয় সেটা আমরা 25 তারিখের পরে ইয়ে করব। ঠিক জি আছে? জি স্যার, জি স্যার, জি জি স্যার, এটা বেটার হয় স্যার। ওকে, সো তাহলে তাহলে বাকি কমিউনিকেশন আমি জুয়েল আছে, জুয়েলের মাধ্যমে কমিউনিকেশন হয়তো করব। না হলে আমাদের লিংক কিন্তু এটাই থাকবে, যদি আইসিএম থেকে ইয়ে করে আমরা এই লিংকের থ্রুতে ইয়ে করব। আমি জুয়েলকে বলবো যে এই লিংকটা এক্সিস্ট রাখতে এই ইয়াটার জন্য। আর সেটা হচ্ছে আপনার 25 তারিখ। দেখা যাচ্ছে যে 25 তারিখে আমি যদি টানা 3 ঘন্টা একটা ক্লাস নিতে পারি, আমার মধ্যে অনেক কিছু আলোচনা হয়ে যাবে। 25 তারিখের সাথে সাথে যদি 26 তারিখেও আপনাদের বন্ধ থাকে তাহলে আমি 26 তারিখও ডিসকাস করলাম। টোটালি আপনারা যদি বলেন না 25 তারিখের পরে 1 তারিখে যান, একটা সপ্তাহ গ্যাপ দিয়ে উইকেন্ডে যান, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। ঠিক আছে? বাট আপনারা এর মধ্যে স্টাডি করে নিন, হালকার উপরে স্টাডি করে নিন। ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে স্টাডি করে নিন। ওকে, ঠিক আছে। আপনাদের মধ্যে অন্য আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে। সো তাহলে ঠিক আছে, আমরা ওটাতে জয়েন করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ।